90.8 FM শুনতে থাকুন। যেখান থেকে টেন করে আসেন সবাইকে স্বাগত জানাচ্ছি এশিয়ান রেডিও 90.8 FM এ। সময়টা হচ্ছে ঠিক এই মুহূর্তে রাত 11টা বেজে 59 এবং দেখতে দেখতে ঠিক রাত 12টা। বলছি আপনাকে শুনছেন এশিয়ান রেডিও 90.8 FM এ ভৌতিক 90.8। অফকোর্স আমি আরজে কনক এবং ফিরোজ খান আপনার সাথেই রয়েছি ঠিক রাত 2টো পর্যন্ত, শুধুমাত্র আপনার ভূত বিষয়ক যেসব কিউরিসিটি রয়েছে সেসব কিউরিসিটি মেটানোর জন্য। আপনি চাইলে কিন্তু আপনার কথাবার্তাগুলো আমাদেরকে লিখে SMS করতে পারেন। সেটার জন্য আপনাকে অবশ্যই মোবাইলের মেসেজ অপশন গিয়ে লিখে ফেলতে হবে AR দেন স্পেস দিয়ে আপনার নাম, হার্টি স্পেস দিয়ে আপনার ঠিকানা এবং কথাবার্তাগুলো লিখে সেন্ড করতে হবে 2323 এই নাম্বারটা। যারা স্টুডিওতে এসে আমাদের সাথে ঘটনা শেয়ার করতে চান তারা অবশ্যই মোবাইলের মেসেজ অপশনে গিয়ে AR লিখে স্পেস দিয়ে লিখবেন B90.8, আরেকটি স্পেস দিয়ে নাম ঠিকানা এবং আরেকটি স্পেস দিয়ে আপনার নাম এবং আরেকটি স্পেস দিয়ে আপনার মোবাইল নাম্বার অবশ্যই লিখে সেন্ড করতে হবে 2323 এই নাম্বারটা। আমাদের রয়েছে ফেসবুক পেজ, ফেসবুকে আমাদের সাথে জয়েন করবেন। সেই কথাবার্তাগুলো আমরা ফিরোজ খানের কাছ থেকে জেনে নিব। www.facebook.com/asianradio সেখানে এসে আমাদের একটা পোস্ট দেখতে পাবেন। সেখানে এসে আপনি লাইক দিয়ে কমেন্ট করে আপনার মন্তব্য, আজকে শো নিয়ে আপনার মন্তব্য আমাদেরকে নিশ্চয়ই লিখে জানা দেবেন। আর হচ্ছে আপনার সাথে ঘটেছে অথবা আপনার কোনো মাধ্যমে শুনেছেন এরকম যদি কোনো ভৌতিক ঘটনা আপনার কাছে থাকে সেই ঘটনাটি লিখে আপনি আমাদের কাছে জানা দিতে পারেন। সেটার জন্য দুটো ওয়ে আপনার জন্য আছে, খোলা আছে। সেটা হচ্ছে www.facebook.com/ভৌতিক90.8। সেখানে এসে আপনার গল্পটি সুন্দর করে সাজিয়ে ইনবক্স করে দিবেন এই ভৌতিক পেজটা। আর হচ্ছে যদি ইমেল করতে পারেন asianradio@gmail.com, সেখানেও আপনার গল্পটি লিখে আমার কাছে পাঠিয়ে দিতে পারেন। যারা আমাদেরকে ইমেল করছেন তারা অবশ্যই স্পষ্ট ভাষায় গিয়ে ভয়েস ইমেল করতে পারেন। যারা ইনফ্যাক্ট বাইরে থেকে শুনছেন এবং বাইরে থেকে শোনার একটা অ্যাড্রেস রয়েছে, সেই অ্যাড্রেসটি হচ্ছে www.asian থেকে শুনছেন এবং আমাদেরকে ঘটনা পাঠাতে চান। কেউ কেউ হয়তো আমাদেরকে রেকর্ড করে পাঠাচ্ছেন, তাদেরকে বলছি লাউড ক্লিয়ার এবং স্পষ্ট জায়গায় গিয়ে তারপর রেকর্ড করবেন যাতে করে আমাদের সেটা অন এয়ার করতে সুবিধা। এনিওয়েজ, এই মুহূর্তে আজকে আমাদের হাতে যেসব গল্প রয়েছে সবগুলোই ইন্টারেস্টিং গল্প। ইনফ্যাক্ট আপনার চাহিদা মেটাতে সক্ষম হবে এমন সব গল্প। শুরুতে আমরা একটা গল্প শুনবো এবং শুনে ফিরে আসছি আপনার SMS এবং ফেসবুকের কথাবার্তাগুলো নিয়ে। মাছ ধরতে খুব পছন্দ করেন। তিনি মাছ ধরতে ডেকে একটি তাঁবু তৈরি করে রাতে বেশি মাছ পাওয়া যায় বলেই কাকা রাতে মাছ ধরতেন। আগেই বলে রাখি, কাকার একটি ছেলে ছিল যার নাম হচ্ছে শরীফ। বয়স হবে 10 থেকে 11 বছর। সে খুব মাছ ধরা জানে। একদিন কাকা মাছ ধরতে যাওয়ার সময় আমার কাকাতো ভাইও যাওয়ার জন্য অস্থির হয়ে ওঠে। প্রথমে কাকা ভাইকে না নিতে চাইলেও এক পর্যায়ে নিয়েই তাকে রওনা দেয় মাছ ধরার সে তাঁবুতে, যেখানে মানুষের বসবাস একেবারেই নেই বললেই চলে। আমার কাকা একটি খালে 10 থেকে 12টি ছিপ বসিয়ে দেয়। আমার ভাইও একটি ছিপ নিয়ে গিয়ে সে তাতে ছিপে খাবার বসিয়ে খালের ধারে পেতে রাখে এবং তারা তাঁবুতে গিয়ে ঘুমিয়ে পড়ে। মাঝরাতে হঠাৎ পানিতে বিকট একটি শব্দ হলো। আমার কাকাতো ভাইয়ের ঘুম ভেঙে যায় সে বিকট শব্দে। ভাই ভাবে ছিপে হয়তো বড় মাছ লেগেছে, তাই তিনি কাকাকে কিছু না বলেই ছিপ তুলতে চলে যায়। খালের কাছে গিয়ে দেখে একটি ছিপ নড়াচড়া করছে। ভাই ছিপটি তাড়াতাড়ি গিয়ে ধরতে চায়, কিন্তু ছিপে বড় মাছ লাগায় ছিপটি একটু দূরে সরে যায়, ভাইয়ের হাতের নাগালে চলে যায়। তখন ভাই বড় মাছ ধরার লোভে ঘাট থেকে নৌকা নিয়ে ছিপটি ধরে যায়। আর ছিপটি ধরে টান দিতেই পানির তলা থেকে কিছু শব্দ করেছে। হু 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 করে বড় বড় করে শব্দ করছে, যা ভাই শুনে ভয় পেয়ে যাচ্ছে। আর ভাইয়ের পেটে কে যেন জোরে একটা ধাক্কা দিল, আর ভাই চিৎকার করে পানিতে পড়ে যায়।
এরপর কাকা তাঁবু থেকে এসে তাকে উঠায়। সে প্রায় আধমরা হয়ে গিয়েছিল। ভাই সাঁতার জানত, কিন্তু ভাইকে কে যেন পানির তলা থেকে ধরে রাখছে টেনে এবং মারার চেষ্টা করছে। এই ছিল একটি ঘটনা, যে ঘটনাটি আপনাদের ভেতর থেকে আমাদেরকে ইনবক্স করেছিলেন, এবং ইনবক্স করবার জন্য কিন্তু অবশ্যই আমাদের যে ফেসবুকে ভৌতিকের পেজ রয়েছে সেই পেজে আপনাদেরকে ইমেইল ইনবক্স করতে হবে। সেই পেজের ঠিকানাটা হচ্ছে www.facebook.com/ভৌতিক90.8 এবং আমাদের এশিয়ান রেডিও 90.8 FM এর যে পেজটি দেওয়া রয়েছে সেই পেজে আমরা সেই অ্যাড্রেসটি দিয়ে দিয়েছি। আমাদেরকে অনেকে লিখেছেন, ফেসবুকে লিখেছেন SK রাকেশ পাউল, আমার সালাম দিবেন। ওয়ালাইকুম সালাম, আমি সবসময় শুনে আসছি, আমার কাছে অনেক ভালো লাগে। আমার চাই ভাই বলে শুনছি কুমিল্লা থেকে, থ্যাংক ইউ সো মাচ সাথে থাকবার জন্য। লিখেছেন আমাদেরকে আলম সারাজাত, আমরা 4 ভাই মিলে শুনছি নরসিংদী হাতির দিয়া থেকে। ভৌতিক আমার খুব লাইক করি এবং ভৌতিকের সাথে আমরা সব সময় রয়েছে। অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকবার জন্য। ইনফ্যাক্ট মুখে মুখে পাবলিশ করবার জন্য অনুরোধ জানাচ্ছি সবার কাছে। এর বাইরে অনুরোধ করবো সবার কাছে যাতে আমাদের পোস্টটি শেয়ার করে দেন আপনারা, যাতে আপনার ফেসবুকের ফ্রেন্ড মিস না করে ফেলেন। লিখেছেন আমাদের কেমটি বুডনা হোসেন, কনক ভাই, ফিরোজ ভাই, তোমরা কেমন আছো? আমি আছি তোমাদের সাথে রাত 2টো পর্যন্ত, থ্যাংক ইউ। লিখেছেন আমাদেরকে 2500 থেকে এমটি সবুজ, ভাইয়া এই অনুষ্ঠানটা আমার খুব বেশি ভালো লাগে। অবশ্যই আপনার ভালো লাগার জন্য আমরা তৈরি করেছি। লিখেছেন আমাদেরকে রুহুল ফাসবির, ওকে আছি থাকবো কাব্য, ভালো স্টোরি দিতে বলেছেন আপনি, ওকে খুব সম্ভবত আমাদের প্রডিউসার ভাইয়ের ফ্রেন্ডস আপনি। লিখেছেন আমাদেরকে আজিজুর রহমান আয়ন, লিখেছেন প্রথমেই ভয় করছে। লিখেছেন আমাদেরকে এমডি মুন্না হুসাইন, অ্যাঞ্জেল ইভা আমাদেরকে লিখেছেন আই এম রেড, রেডিও শোনার জন্য আপনি অপেক্ষা করছেন। সালমিন লিখেছেন আমাদেরকে শাকুর আহমেদ, ভয় পাওয়ার জন্য রেডি, আমি কোনো উইকেই মিস করি না, আপনি এমনটাই বলেছেন। হিরন মোল্লা আমাদেরকে শুনছেন, আমি অল টাইম শুনি। শারফরাজ খান লিখেছেন আমাদেরকে কেরানীগঞ্জ থেকে শুনছেন তিনি, ধন্যবাদ। লিখেছেন দেওয়ান রিদওয়ান, যে প্রথম ঘটনাটা দারুণ, এই মাত্র আমরা সেটা পাবলিশ করে ফেলেছি এবং প্রত্যেকটা স্টোরি আজকে শর্ট স্টোরি, আই হোপ সবাই পছন্দ করবেন। এরপর যে স্টোরিটা রয়েছে আর একটু শর্ট, এবং এর পরের যে স্টোরিগুলো রয়েছে সেটা একটু কম বেশি মিলিয়ে হয়তোবা আপনাদেরকে ভয়ের জগতে নিয়ে যেতে সক্ষম হবে। বাবু ইসলাম নালিম আমাদেরকে লিখেছেন, এমডি রোকন খান, এমডি রায়হান, মিরাজ সরকার লিখেছেন আমার গায়ের গ্রামের বাড়ি থেকে শুনছি। অলরাইট, আমরা এর মধ্যে SMS এ চলে যাবো। আর SMS এর মাধ্যমে যদি আপনি চান আমাদের সাথে আসতে পারেন, লিখতে পারেন আজকের শো সম্পর্কে আপনার অনুভূতিগুলো জানান দিতে পারেন, আজকের গল্পগুলো আপনার থেকে কেমন লাগছে সেই কথাগুলো রেখে জানান দিতে হলে একটি কাজ আপনাকে নিশ্চয়ই করতে হবে। তো আচ্ছা, আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে প্রথমে লিখুন AR স্পেস আপনার নাম স্পেস আপনার লোকেশন স্পেস আপনার কথাবার্তাগুলো লিখে পাঠিয়ে দেবেন 2323 এই নাম্বারটিতে। আর আপনি চাইলে আমাদের সাথে আপনার সাথে ঘটে যাওয়া অথবা আপনি আপনার কোনো বন্ধু বান্ধবী অথবা আপনার দাদা দাদি অথবা অন্য কারোর কাছ থেকে আপনি শুনেছেন এরকম ভয়ঙ্কর কোনো ঘটনা যদি নিশ্চয়ই আপনার কাছে জানা থাকে, সেই গল্পটি আপনি আমাদের কাছে লিখে পাঠাতে পারেন। সেই গল্পটি আমরা নিশ্চয়ই অন এয়ার করবো আপনার। সেটা হচ্ছে www.facebook.com/ভৌতিক90.8, সেখানে এসে ইনবক্সে আপনার গল্পগুলো সুন্দর করে সাজিয়ে লিখে পাঠিয়ে দিন, যাতে করে আমাদের বন্ধুরা বুঝতে পারে যখন আমরা এইটা অন এয়ার করবো নিশ্চয়ই। আর হচ্ছে আপনার গল্পটি আরেকটি ওয়েতে আপনি পাঠাতে পারেন ইমেলের মাধ্যমে asianradio@gmail.com, সেখানে এসে আপনার গল্পটি লিখে আপনি আমাদের কাছে পাঠিয়ে দিতে পারেন। আর এই মুহূর্তে দেখতে পাচ্ছেন অনেকগুলো বন্ধু আমাদের সাথে SMS এর মাধ্যমে জয়েন করেছে। মাসুম রসুল আছে আমাদের সাথে নাগর থেকে, জীবনের ভৌতিক, তার সাথে অনেক ঘটনা আছে আমরা বলতে চাচ্ছি, নিশ্চয়ই আমরা ওইটি বলে দিচ্ছি, আপনি সেই মাধ্যমগুলো ব্যবহার করতে পারেন। লিখেছে এমডি হুসাইন কাওলা বাজার থেকে আছে, ওয়েলকাম করছে, আপনাকে স্বাগত জানাচ্ছি ভৌতিক 90.8, ভালো লাগছে এমডি জানিয়েছে। আমাদের সাথে আছে তামজিদুল রহমান সাদি আছে আমাদের সাথে কেরানীগঞ্জ ঢাকা থেকে, ভাইয়া ভৌতিকের গল্প শুনতে অনেক ভালো লাগে এবং ভয় লাগে এমনটি লিখেছে। আমাদেরকে জুনু আছে আমাদের সাথে, ওকে থ্যাংক ইউ সো মাচ, আমাদের বেস্ট প্রোগ্রাম এমনটি লিখেছে। তারপর আছে আমাদের সাথে শিমু আছে আমাদের সাথে রারবাগ থেকে, ফিরোজ ভাই জানো স্টোরিগুলো শুনতে যতটা ভয় লাগে না, তোমার ভয়েস শুনতে আরো বেশি ভয় লাগে এমনটা লিখেছে। থ্যাংক ইউ সো মাচ আমাদের সাথে থাকার জন্য। অনিক হাসান আছে আমাদের সাথে মোবাইল থেকে গাজীপুর, ভাইয়া এই শোটা শোনার জন্য একা সাদে বসে আছি এমনটাই লিখেছে। ওকে নিশ্চয়ই আমাদের সাথে থাকুন। লিখেছে রদিকা আছে আমাদের সাথে নারায়ণগঞ্জ থেকে, আচ্ছা এই শোটাকে অনেক অনেক লাভ করে এমনটাই লিখেছে। আমাদের সাথে আছে
কাউসার আছে আমাদের সাথে মালিবাগ থেকে। আমরা কেমন আছি সেটা জানতে চাচ্ছি। আমরা অনেক অনেক ভালো আছি। আলামিন আছে গাজীপুর থেকে। ফিরোজ ভাই কেমন আছেন? আমাদের সাথে আছে লিমন ঢাকা থেকে। রাজু আছে আমাদের নতুন বন্ধু, স্বাগত জানাচ্ছে ভৌতিক 90.8 লিখেছে আমাদেরকে। মীর আছে আমাদের সাথে, ভয় লাগছে আমাদের লিখেছে। আবির হোসেন আছে নারায়ণগঞ্জ থেকে। ভাইয়া আমার খুব ভয় পাচ্ছি এমনটা লিখেছে। আরো ভয় পেতে চাই, নিশ্চয়ই আমরা চেষ্টা করি আপনাদের জন্য আরো বেশি ভয় লাগানোর জন্য। রিপন আছে আমাদের সাথে ঢাকা থেকে। আচ্ছা গোপীবাগ থেকে 12টা থেকে আচ্ছা 2টো পর্যন্ত আছে এমনটাই লিখেছে। ওকে, আরিফ আছে আমাদের সাথে কেরানীগঞ্জ থেকে। ভাইয়া আপনাদের কি আচ্ছা ভৌতিক কোনো ফ্যান পেজ আছে? নিশ্চয়ই www.facebook.com/ভৌতিক90.8 এখানে আমরা আপনার মন্তব্য লিখে আমাদেরকে নিশ্চয়ই জানান দিতে পারেন লিখেছে। নীলিমা আছে আমাদের সাথে ওয়ারি থেকে। ভাইয়া আমি মাঝে মাঝে আচ্ছা আয়নার সামনে দাঁড়িয়ে ভৌতিক আর কিছু দেখে আমাদের জানিয়েছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আশিকা আছে আমাদের সাথে বেলি রোড থেকে। আশা করি আজকের এপিসোডটা অনেক অনেক ভালো হবে এবং ভয় পেতে চাই এমনটাই জানিয়েছে। এই ছিল আমাদের কাছে এই মুহূর্তে SMS। ডিয়ার লিসেনার্স, আপনাদেরকে বলছি যারা আমাদেরকে ইনবক্স করছেন অবশ্যই ভৌতিক 90.8 FM এর পেজে ইনবক্স করবেন এবং ইমেইলের ব্যাপারটা আরেকবার বলে দিচ্ছি আমি। ইমেইল হচ্ছে ভৌতিক 90.8@gmail.com। ভৌতিক বানান হচ্ছে BHOUTIK। এরপরে একটি কিছু স্পেস দিতে হবে না, কিছু করতে হবে 90.8 আর এরপরে @gmail.com। সেখানে আমরা আরেকটা গল্প শুনে ফিরে আসি। আমি বদরুল ইসলাম নয়ন, মতিঝিল, ঢাকা থাকি। আজ আমি আপনাদের সাথে আমার দাদার সাথে ঘটে যাওয়া একটি ঘটনা শেয়ার করব। আমার দাদু ব্যবসার কাজে প্রায় রাতে বাড়ির বাইরে যান এবং বাড়িতে ফিরেন অনেক রাত করে। তবে বলে রাখা ভালো, দাদু ছোটবেলা থেকেই বাইক চালাতো। যথারীতি দাদু সেদিন রাতে প্রায় 1:30 বাইক চালিয়ে বাসায় আসার জন্য রওনা দেয়। দাদু বাসার আসার জন্য একটি ব্রিজ পার হতে হয়। দাদু যখন ব্রিজের কাছে এসে পৌঁছায় ঠিক তখনই একটা মুরব্বী টাইপের লোক হাত উঠিয়ে দাদুকে বলে, বাবা আমার হাঁটতে কষ্ট হচ্ছে, আমায় একটু ব্রিজ পার করে দিবা। দাদুর ভাষায় লোকটা ছিল একজন সাধারণ মানুষের মতো। তারপর দাদু বলল, ঠিক আছে তাহলে উঠুন। লোকটি উঠে দাদুকে চেপে ধরে বাইকে বসে পড়ে। তো দাদু মনে করে বৃদ্ধ লোক ভয়ে হয়তো আমাকে চেপে ধরছে। ব্রিজের মাঝখানে আসার পর লোকটি ডান হাত দেখিয়ে বলে, দেখো তো লোকটিকে চেনো কিনা। রোড লাইটের আলোতে দাদু স্পষ্ট দেখতে পায় যে ওই লোকটার হাতে একটা মাথা, যা কিনা ওই লোকটি, এবং মনে হচ্ছে একটু আগে কাটা হয়েছে, যা থেকে টুপ টুপ করে রক্ত পড়ছে। তারপর দাদু অ্যাক্সিডেন্ট করে খাদে পড়ে যায়। ভোরে একদল কৃষক দাদুকে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে হাসপাতালে ভর্তি করে এবং 3 দিন পর জ্ঞান ফেরে। শ্রোতা ভৌতিক 90.8 এই মুহূর্তে আর যে কনকের সাথে রয়েছে ফিরোজ খান আমাদের সাথেই রয়েছেন। আমাদেরকে অনেকে ইনবক্স করছে এবং যারা ইনবক্স করছে তাদেরকে আরেকবার মনে করিয়ে দিতে চাই, অবশ্যই আমাদের facebook.com/ভৌতিক 90.8 FM এর যে পেজটি রয়েছে সেই পেজে আমাদেরকে ইনবক্স করবেন এবং কমেন্ট যারা করছেন তারা আমাদের ভৌতিক পেজে অবশ্যই কমেন্ট করবেন না, তাহলে সেখান থেকে আমরা হয়তো বা সেই কমেন্টটা নিতে পারবো না। আমরা কমেন্ট নিচ্ছি asianradio908.com এর যে অ্যাড্রেসটি রয়েছে সেখানটা, অবশ্যই সেখানে আপনার কথা
কথাবার্তাগুলো আমাদেরকে ইমেল করতে পারেন এবং কমেন্টে লিখতে পারেন। এনিওয়েজ, ঠিক এই মুহূর্তে ইসমাইল হোসেন রানা একজন গাজীপুর থেকে আমাদেরকে একটি ঘটনা লিখে পাঠিয়েছেন, আমরা সেই ঘটনাটা শুনবো। তিনি লিখেছেন যে আমার এক বড় ভাই একদিন গ্রামের বাড়ির ঐতিহ্যবাহী বলি খেলা দেখে বাড়ি ফিরছিলেন। রাত তখন 2:30 মতো হবে। তাদের বাড়ি থেকে একটু পশ্চিম দিকে একটা সামাজিক কবরস্থান রয়েছে, সেখানে গ্রামের অনেকের কবর আছে। তিনি আস্তে আস্তে কবরস্থানের কাছে চলে আসলেন। তখন হঠাৎ কেন যেন তার খুব ভয় লাগলো। তিনি একটা কবরের কাছে ভয়ে দাঁড়িয়ে গেলেন। এমন সময় তিনি কোরআন পড়ার আওয়াজ শুনতে পেলেন এবং তিনি খেয়াল করলেন মসজিদের হুজুরের গলা। তিনি সাহস করে উঁকি মেরে হুজুরকে দেখে কবরস্থানে উঠলেন। তিনি এরপর গিয়ে হুজুরের পাশে গিয়ে বসলেন। হুজুর তাকে বললেন, এত রাতে এখানে কেন এসেছো? তিনি বললেন, আমি বলি খেলা দেখে আসছি, কিন্তু কবরস্থান পর্যন্ত আসার পর আমার ভয় করছে, আপনাকে দেখে উঠে এলাম। হুজুর বললেন, যাও তুমি বাড়ি চলে যাও। তিনি বললেন, আমার ভয় করে, আপনি যদি একটু এগিয়ে দিয়ে আসেন। হুজুর রাজি হলেন এগিয়ে দিতে। দুজন মিলে রাতের অন্ধকারে চলতে লাগলেন। একটু আসার পরে হুজুর বললেন, যাও এবার চলে যাও। ভাইয়া বললেন, আরেকটু যদি আসতেন। এইভাবে হুজুর তাকে বাড়ি পর্যন্ত নিয়ে গেল। তিনি তার মাকে ডেকে বললেন, তাড়াতাড়ি দরজা খুলেন, হুজুর আসছে। তার মা হুজুরকে নিয়ে ঘরে আসতে বলেন। তিনি পেছনে ফিরে দেখেন হুজুর নাই। পরের দিন তিনি হুজুরকে গিয়ে বললেন, হুজুর কাল রাতে আমাদের দিয়ে আসার জন্য আপনি আমাদের বাড়িতে গেছেন, কিন্তু ঘরে যাননি কেন? আমার খুব রাগ করেছে। শুনে হুজুর যেন আকাশ থেকে পড়লেন। বললেন, আমি কাল আমার বাড়িতে ছিলাম, বাড়ি থেকে রাতের বেলা বের হয়নি। তখন তিনি হুজুরকে সব খুলে বললেন। এরপর কবরস্থানটির চারদিকে দেয়াল করে ঘিরে দেওয়া হলো, যাতে কেউ অজু ছাড়া সেই কবরস্থানে ঢুকতে না পারে। শ্রোতা, ভৌতিক 90.8 এই মুহূর্তে আমাদের সাথে SMS মাধ্যমে যারা রয়েছেন তাদের SMS গুলো নিতে চাই। SMS করতে পারেন আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে প্রথমে লিখুন AR স্পেস আপনার নাম স্পেস আপনার লোকেশন স্পেস আপনার কথাবার্তাগুলো লিখে পাঠিয়ে দেবেন 2323 নাম্বারটিতে। আর আপনি চাইলে আপনার সাথে ঘটে যায় এবং ভয়ঙ্কর কোন ঘটনা আমাদের সাথে নিশ্চয়ই আপনি জানান দিতে পারেন www.facebook.com/ভৌতিক90.8। সেখানে এসে আপনার কথাগুলো ইনবক্স করে লিখে পাঠিয়ে দিবেন, তেমনটাই বলছি। আর যেমনটা করে আমাদেরকে লিখেছে মাসুম ডেমরা থেকে লিখেছে, ভৌতিক শুনছে এবং না শুনে থাকতে পারে না, এমনটাই লিখেছে। সবুজ আছে আমাদের সাথে গুলিস্তান থেকে, আমাদের সাথে চয়ন বেলি রোড থেকে আছে। এমডি পারভেজ আছে আমাদের সাথে, সে ভালোবাসে এই শোটা, এমনটাই জানিয়েছে। আমাদের সাথে সাদিক আছে আমাদের সাথে, গল্পটা অনেক ভালো ছিল এমনটা এবং সুন্দর ছিল এমনটা লিখেছে। আমাদের সাথে আছে আনুশিয়া আছে আমাদের সাথে বসুন্ধরা থেকে, ভাইয়া আমাদের ঘরের পাশে আগে লাশ কাটা ঘর ছিল এমনটা লিখেছে। আমাদের সাথে শুভ আমাদের সাথে জয়েন করেছে। শান্ত পাপ্পু আমাদের সাথে আছে, উত্তরা থেকে আমাদের সাথে আছে। শান্ত লিখেছে 11 নম্বর থেকে, আমরা কেমন আছি সেটা জানতে চাচ্ছে। তারপর গল্পগুলো অনেক ভালো এমনটা লিখেছে। ব্ল্যাক বয় পাপ্পু আছে আমাদের সাথে হাজিপাড়া থেকে, মেসেজটা পড়ার জন্য বলছে। লিখেছে আমাদের সাথে আছে বিপুল নারায়ণগঞ্জ থেকে, ভৌতিক অনেক ভালো লাগে, দিস ইজ অনেক সুন্দর শো এমনটাই জানিয়েছে। আমি শান্তা আক্তার আছে আমাদের সাথে, তিনি গল্পগুলো অনেক ভালো লাগে এবং এই শোটা সে সবসময় শোনে তেমনটাই জানিয়েছে। 2টা পর্যন্ত থাকবে সেটাই সে প্রতিশ্রুতি দিচ্ছে আমাদের সাথে। তারপর আছে তহিদ আছে আমাদের সাথে, জিসান আছে 2500 থেকে, ভাইয়া আচ্ছা তার পরীক্ষা চলছে তারপর সে শুনছে। আব্দুল্লাহ আছে আমাদের সাথে মাদারীপুর থেকে, ভালোবাসে এশিয়ান রেডিওকে এবং এই শোটাকে। মঞ্জু আছে আমাদের সাথে, শরীফ আছে আমাদের সাথে, প্রিয়া আক্তার আছে আমাদের সাথে 10 নম্বর থেকে। ঘটনাগুলো আচ্ছা ছিল 2006 সালে। আপনি এখানে লিখলে আমরা কিছুতে আপনার সেই গল্পটি অনিয়ার করতে পারবো না। আপনি আমাদের ভৌতিকের ফ্যান পেজে গিয়ে সেখানে ইনবক্স করুন। লিখেছে কালচার আছে আমাদের সাথে, এম রহমান দীপু আছে আমাদের সাথে নরসিংদী থেকে, ভাইয়া আচ্ছা একা একা বারান্দায় বসে শুনছে এমনটা লিখেছে। আমাদের সাথে আছে আব্দুল আছে আমাদের সাথে লালবাগ থেকে, আমাদের সাথে নিম্মি আছে আমাদের সাথে ফতুল্লা নারায়ণগঞ্জ থেকে, গল্পগুলো শুনতে খুবই ভালো লাগছে এবং ভয় হচ্ছে এমনটা লিখেছে। এমডি রাসেল আছে কারণগঞ্জ থেকে, ভাই
ভাইয়া গল্পগুলো শুনছি, ভালো লাগছে। মারুফ আছে আমাদের সাথে হাজি মার্কেট থেকে, ভাইয়া আপনাদের এপিসোড আমার খুব ভালো লাগে এমনটাই লিখেছে। আলভির হাসান আছে আমাদের সাথে, শ্রাবণ আছে আমাদের সাথে কেরানীগঞ্জ থেকে, সিদ্দিক আছে আমাদের সাথে, তাইব খান আছে আমাদের সাথে ঢাকা থেকে, শ্রাবণ আছে আমাদের সাথে, মুশফিকুর রহমান সেলিন আছে আমাদের সাথে উত্তরা থেকে, ভৌতিক ইজ মাই স্লিপিং আচ্ছা এমনটাই লিখেছে। তারপর যে বন্ধু আছে তার নাম হচ্ছে আলামিন আছে আমাদের সাথে গাজীপুর থেকে, আমাদেরকে ধন্যবাদ জানাচ্ছে এই শোটার জন্য। অসংখ্য ধন্যবাদ আপনাকেও। যারা এসএমএস মাধ্যমে লিখছেন তারা অবশ্যই 2323 এই নম্বরটা আপনার কথাবার্তাগুলো লিখে পাঠাবেন। আর আসতে চাইলে সরাসরি স্টুডিওতে সেক্ষেত্রে একটি নিয়ম রয়েছে, AR লিখে B90.8 আর একটি স্পেস দিয়ে আপনার নাম এবং মোবাইল নাম্বার, যাতে করে আমাদের ভৌতিক টিম আপনাকে ফোন করতে পারে। ফেসবুকে যারা লিখেছেন তাদের মধ্যে অচেনা দ্বীপে রাজকন্যা লিখেছেন, খুব ভালো লাগছে আজ শুনছি। ডেমরা থেকে লিখেছেন আজিজুর রহমান লিখেছেন প্রথম গল্পটা ভালো ছিল। আমাদেরকে লিখেছেন বাপ্পি মগবাজার থেকে আছি থাকবো সব সময়, তোমাদের কোনো শো মিস করি না। ফার্স্ট স্টোরিটা অনেক ভালো লাগলো। একলা শুনছি বলে অনেক ভয় লাগছে। অবশ্যই আরেকটু বেশি ভয় পেতে গেলে আপনাকে ভৌতিক এনভায়রনমেন্ট তৈরি করতে হবে, তাহলে হয়তো পুরো শোটা আপনি এনজয় করতে পারবেন। এইভা আমাদেরকে লিখেছেন আমাদেরকে প্রান্ত মজুমদার, ভালো ভাইয়ারা তোমরা কেমন আছো, কুমিল্লা লাকসাম থেকে শুনছি এবং প্রচন্ড ভয় লাগছে। থ্যাংক ইউ। লিখেছেন আমাদেরকে সেদিন টাইম টু লিসেন ভৌতিক নাইটার ফিল দ্য ফেয়ার। ওকে। শাকুর আহমেদ লিখেছেন আমাদেরকে শাহ ফরহাদ ইসলাম শিহাব এন্ড ফিরোজ ভাইয়া এন্ড করু ভাই কেমন আছেন, রূপগঞ্জ থেকে শুনছেন আপনি আমাদেরকে। মহাসিন রেজা লিখেছেন এইমাত্র টিউন করলাম, খুব ভালো লাগছে ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা আওসাম। মুগদা ঢাকা থেকে শুনছি। অলরাইট, এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন রেদওয়ানুল ইসলাম নাহিদ, রয়েছেন আমাদের সাথে মাজহারুল ইসলাম জেনিত, অমিত দত্ত রয়েছেন আমাদের সাথে, রয়েছেন কাউসার আলম রাহাত। I'm a fan of ভৌতিক 90.8। আজিজুর রহমান লিখেছেন যে ভৌতিক মানে ভয়, অবশ্যই ভৌতিক মানে ভয়, এবং দ্যাটস ওয়াই আমরা ঠিক এই মুহূর্তে আরেকটা ভয়ঙ্কর ঘটনা শুনবো। আপনারা আপনাদের স্টোরি গুলো আমাদেরকে ইনবক্স করতে পারেন ভৌতিকের পেজে। ইন দ্য মেইন টাইম আমাদেরকে কমেন্ট করতে চাইলে চলে যেতে হবে asianradio908.com, আমাদের ঠিকানা ওয়েবসাইট। লাইভ শোনা যাবে এখান থেকে। আমাদেরকে যদি কমেন্ট করতে চান তাহলে অবশ্যই চলে যেতে হবে facebook.com/asianradio এই পেজে, এবং সেখানটা কমেন্ট করবেন, লাইক করে আমাদের পোস্টে শেয়ার করবেন, যাতে করে আপনার ফ্রেন্ডসরা মিস না করে ফেলে। আমরা ফিরছি একটু পর। আমি পাবেল খান, আমি একটি বেসরকারি প্রতিষ্ঠানে ডিপ্লোমা করছি। আমার কলেজের এক বড় ভাইয়ের মুখ থেকে শোনা এই ঘটনাটি আজ আপনাদের সাথে শেয়ার করছি। ঘটনাটি সেই বড় ভাইয়ের সাথে ঘটে। তিনি তখন তার পড়ালেখার পাশাপাশি একটি চাকরি করতেন। আমি সরাসরি তার ভাষাতেই ঘটনাটা বলছি। 2009 সালের মাঝামাঝি সময় এই ঘটনাটি ঘটে। আমি তখন চাকরি করতাম, কাউন্টার চাকরি বলে 15 দিন দিনের বেলায় আর বাকি 15 দিন রাতের বেলায় কাজ করতে হতো। রাত বলতে একেবারে শেষ রাতে গিয়ে আমাদের কাউন্টার খুলে বসতে হতো, কারণ খুব ভোরের যাত্রীরা এসে আমাদের কাউন্টারে উঠত। বাস কাউন্টার। আমার বাসাটা একটু দূরে বলে আমি আগে বাসা থেকে বের হতাম প্রায় 2 থেকে 3টার দিকে। এত রাতে কোনো গাড়ি বা রিক্সা পাওয়া যেত না, তাই হেঁটেই যেতাম কাউন্টার পর্যন্ত। মাঝখানে একটি কথা বলে রাখা ভালো যে আমার বাবা গ্রামের বাড়িতে লাশ দাফন করার কাজ করতেন। মরার আগ পর্যন্ত তিনি এই পেশাতেই নিয়োজিত ছিলেন। আমিও বাবার সাথে গিয়ে কয়েকবার লাশ দেখেছি। লাশ দেখা নিয়ে ছোটখাটো অনেক ঘটনা ঘটেছে আমার জীবনে, সেগুলি পরে এক সময় বলবো। আপাতত যা বলছিলাম তাই বলি। ঘটনার দিন আমি বাসা থেকে বের হলাম। আকাশটা থমথমে হয়ে আছে। আমার যাওয়ার পথে কোনো লোকজন নেই, 2-1টা কুকুর ছাড়া। পেছনে তাকালাম, কেউ নেই। আমার যাওয়ার পথেই রাস্তার পাশে লাশ গোসল করানো একটা ঘর পড়ে। সেই ঘরটার কাছে আসতেই ভেতরে পানি ঢালার শব্দ শুনতে পেলাম, সেই সাথে আগরবাতির গন্ধ। ভাবলাম ভেতরে হয়তো কোনো লাশ গোসল করানো হচ্ছে। আগে বলছি, ছোটবেলা থেকে আমার লাশ দেখার প্রতি তীব্র আকর্ষণ। আমি লাশ দেখার জন্য ঘরটার কাছে দাঁড়িয়ে থাকলাম। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরও কেউ বের হচ্ছে না দেখে আমি 2-1 পা
করে লাশ গোসল করানোর ঘরটার দরজার সামনে গিয়ে দাঁড়ালাম। ঘরটার দরজার সামনে 3টা কালো বিড়াল বসেছিল। আমি কৌতূহল নিয়ে ভেতরে প্রবেশ করলাম। দেখলাম ঘরটার মেঝেতে একটা সাদা পর্দা টাঙানো। সাধারণত লাশ গোসল করানোর সময় এ ধরনের পর্দা টাঙানো হয় যাতে বাইরে থেকে কেউ দেখতে না পায়। এক হাতে পর্দাটা সরালাম, দেখলাম সাদা কাপড়ে মোড়ানো একটা লাশ পড়ে আছে, কিন্তু আশেপাশে আর কাউকে দেখতে পেলাম না। শুধু 100 পাওয়ারের একটা বাল্ব নীরবে আলো দিয়ে যাচ্ছে। কেমন যেন খটকা লাগলো মনের মধ্যে। কি মনে করে যেন সেখান থেকে বের হতে পা বাড়াবো, ঠিক এমন সময় ঘটল অপ্রত্যাশিত ঘটনা। বিকট শব্দ করে 100 পাওয়ারের বাল্বটি ফেটে পড়ল আমার সামনে। অন্ধকারে ঢেকে গেল আমার চারপাশ। পকেট থেকে মোবাইল বের করে মোবাইলের আলো দিয়ে দরজা খুলতে গেলাম, কিন্তু কি অবস্থা! আমি কোথাও দরজা খুঁজে পাচ্ছি না। চিৎকার করব সে ভাষাও নেই, মুখ দিয়ে এক ফোঁটা স্বর বের হলো না। নাকের মধ্যে আমার এসে ধাক্কা খেল তীব্র আতরের গন্ধ। কিছু একটা শব্দ কানে গেল। পেছনে তাকালাম। মোবাইলের আলোতে আমি যা দেখলাম তা ছিল আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর দৃশ্য। আমি দেখলাম যে সাদা পর্দাটা শরীরের লাশটা এগিয়ে আসছে আমার দিকে। অনেকটা পুজো হয়ে হয়তো বিহম্বের মতো দাঁড়িয়ে রইলাম। ততক্ষণে লাশটা আমার থেকে মাত্র 1.5 হাত দূরে দাঁড়িয়ে। একটা হাত বেরিয়ে আসছে কাপড়ের ভেতর থেকে। আমি আর সহ্য করতে পারলাম না, জ্ঞান হারিয়ে ফেললাম। জ্ঞান ফিরতেই আমি দেখলাম যে আমার পাশে নাইট গার্ড দাঁড়ানো। তারা নাকি আমাকে লাশ গোসল করানোর ঘরটার দরজার সামনে পায়। সেদিনের পর থেকে আমি রাতের চাকরি ছেড়ে দেই। এরপর থেকে আমি নিজেকে লাশ দেখা থেকে আড়াল করে নেই। কোনো লাশ দেখলে আমি আজও ভয় পাই। প্রিয়শ্রোতা, আমরা লাশের একটি ঘটনা শুনছিলাম এবং আপনাকে বলছি আপনি ভৌতিক 90.8 FM RJ কনক এবং ফিরোজ খানকে শুনছিলাম। আমরা ঠিক রাত 2টো পর্যন্ত থাকবো এবং এই ঘটনাটা শুনতে শুনতে আমরা কিন্তু স্পষ্ট একটা ব্যাপারে ধারণা পেলাম, সেটা হচ্ছে ভূত যতটা বেশি ভয়ঙ্কর তার থেকে বেশি ভয়ঙ্কর হয়ে থাকে সাধারণত লাশ এবং কবরস্থান কিংবা গুরুস্থানের ঘটনাগুলো। ইনফ্যাক্ট শ্মশানের গল্প পর্যন্ত, যারা শ্মশানের কোনো ঘটনা এক্সপিরিয়েন্স করেছেন, নিজ চোখে দেখেছেন কিংবা আপনার কোনো বন্ধু বান্ধবের সাথে ঘটে গেছে, সেসব ঘটনাগুলো আমাদেরকে অবশ্যই আমাদেরকে ইনবক্স করবেন। আমাদের পেজ রয়েছে ভৌতিকের, which is facebook.com/ভৌতিক90.8 এবং সেই পেজে আমাদেরকে ইনবক্স করলে আমরা সেই ঘটনাগুলো রেকর্ড করে সেটা অন এয়ার করবার হয়তো সময় কিংবা সুযোগ আসলেও আসতে পারে। আমাদেরকে ইনবক্স করার পরপরও কিন্তু আমাদেরকে চাইলে ইমেল করতে পারেন যদি কোনো ঘটনা আপনি রেকর্ড করতে চান। আমরা সেটা অবশ্যই ভয়ঙ্কর একটা সিচুয়েশন তৈরি করে সেটি অন এয়ার করবার চেষ্টা করবো। সেটার জন্য আমাদেরকে যেতে হবে ইমেইলে। ইমেইলটি হচ্ছে ভৌতিক 90.8@gmail.com এবং আমাদেরকে যারা কমেন্ট করছেন আমাদের ফেসবুকের এশিয়ান রেডিও পেজে শুধুমাত্র তাদের কমেন্ট গুলো পড়বে এবং যারা ভৌতিকে কমেন্ট করছেন তাদের কমেন্ট গুলো পড়া হওয়ার সম্ভাবনা একেবারে নেই। সো আপনারা প্লিজ আমাদের facebook.com/এশিয়ান রেডিও এই পেজে, এই ঠিকানা যে পেজটি রয়েছে এশিয়ান রেডিও যে মেইন পেজ, সেই পেজে আমাদেরকে লেখার চেষ্টা করেন। আমরা চেষ্টা করবো আপনার কমেন্টটি পড়বার জন্য। এই মুহূর্তে ইভা রয়েছেন আমাদের সাথে, আছি পাশে সবসময় 90.8 এর সাথে কনক ভাই। আবার থ্যাংক ইউ লিখেছেন আমাদেরকে সাইফুল ইসলাম সুমন ভাই, অসম শো। আমি আমার 4 ফ্রেন্ড মিলে শুনছি, খুব ভালো লাগছে। আমার একটা স্টোরি রয়েছে, স্টোরিটার জন্য আপনাদেরকে ইমেল করতে হবে। আমি একবার বলেছি, আবারও বলছি, আমি ঘটনাটা শেয়ার করতে চাই। আমি আমার সুযোগ দেওয়া যাবে কিনা, আমি কিভাবে গল্পটা পাঠাবো, প্লিজ হেল্প মি। আপনি যে পেজে আমাদেরকে কমেন্ট করেছেন সেই পেজের উপরেই দেখবেন যে একটি অ্যাড্রেস লিঙ্ক দেওয়া রয়েছে, আমাদের ভৌতিক পেজের লিঙ্ক। সেই লিঙ্কে আমাদেরকে লিখে
ইনবক্স করবেন, আমরা চেষ্টা করবো সেটি পড়ে শোনাবার জন্য। যদি স্টুডিওতে আসতে চান তাহলে আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে লিখে ফেলবেন AR স্পেস দিয়ে B90.8 আর একটি স্পেস দিয়ে আপনার নাম এবং সেলফোন নাম্বার লিখে সেন্ড করতে হবে 2323 এই নাম্বারটায়। ভৌতিক টিম আপনার সাথে যোগাযোগ করবে স্টুডিওতে আসার জন্য অফকোর্স অনুরোধ পর্যন্ত করবো। লিখেছেন আমাদেরকে অমিত দত্ত, অনেক ভালো লাগছে, আমি আর আমার ছোট ভাই প্রান্ত শুনছি, ঘটনাগুলো অনেক ভয়ঙ্কর, আরো ভয়ঙ্কর অনেকগুলো ঘটনা রয়েছে, যদি আপনার সাথে থাকেন তবে হয়তো এনজয় করতে পারবেন। লিখেছেন আমাদেরকে ফরহাদুল ইসলাম, শিহাব, করো ভাই, ফিরোজ ভাই কেমন আছেন? রূপগঞ্জ থেকে আপনি আমাদেরকে শুনছেন, থ্যাংক ইউ। মহাসিন ব্রেজা লিখেছেন এই মতো টিউন করলাম এবং প্রচন্ড ভয় পাচ্ছেন। আজিজুর রহমান, প্রান্ত মজুমদার, এশিয়ান রেডিওকে থ্যাংকস এমন একটা প্রোগ্রাম করবার জন্য। আমাদেরকে লিখেছেন এর বাইরে কাউসার আলম, রাহাত ভাই, লাশের ঘটন গল্পটা অস্থির হয়েছে। অবশ্যই আমিও সেটাই বলছিলাম ইনফ্যাক্ট এই গল্পটা শুনে, যে লাশের গল্প, শ্মশানের গল্প এবং কবরস্থানের গল্পগুলো একটু বেশি ভয়ঙ্কর হয়। আপনারা যারা এই ধরনের গল্প পাঠাবেন তাদের গল্পগুলো আমরা অনেক করবার চেষ্টা করবো। রাফিন খান লিখেছেন আজ প্রথম শুনছি এবং ভয় লাগছে। লিখেছেন আমাদেরকে এমডি শামিদুল হাসান, আমরা চারজন একসাথে শুনছি। আমরা SMS মাধ্যমে চলে যাই। আজকে শো নিয়ে যদি আপনার কোনো মন্তব্য থাকে, গল্পগুলো আপনার থেকে কেমন লাগছে, সেই ঘটনা এবং সেই কথাগুলো লিখে জানান দিন। লিখুন আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে, প্রথমে লিখুন AR স্পেস আপনার নাম স্পেস আপনার লোকেশন স্পেস আপনার কথা লিখে পাঠিয়ে দিবেন 2323 এই নাম্বারটিতে। আর আপনার সাথে ঘটেছে অথবা আপনার কোনো মাধ্যম থেকে শোনা যদি কোনো ভয়ঙ্কর ঘটনা থাকে যে সেটি আপনি আমাদের সাথে শেয়ার করতে চান, তাহলে www.facebook.com/bhautik90.8 সেখানে এসে আমাদের এই ফ্যান পেজে, সেখানে ইনবক্সে আপনার ঘটনার সুন্দর করে লিখে পাঠিয়ে দিবেন, সে প্রত্যাশা আমরা করি। আর লিখেছে আমাদেরকে SMS এর মাধ্যমে রাজীব আছে নরসিংদী থেকে, ব্যাকগ্রাউন্ড মিউজিকটা তারা অনেক ভয়ঙ্কর এমনটাই লিখছে। চাইল্ড হার্ট শাকিল আছে আমাদের সাথে, সে আরো ভয় পেতে চায়। হুমায়রা আছে আমাদের সাথে, এই প্রথম SMS করছে এমনটাই লিখেছে। রিমন যাত্রাবাড়ি থেকে আপনাদের শোটা যদি সরাসরি গল্প এসে বলতে চায়, হ্যাঁ নিশ্চয়ই আমাদের লিসেনার আছে, তারা গল্প সরাসরি বলবে অল্প কিছুক্ষণের মধ্যেই। রিমন আছে আমাদের সাথে রিপন আছে আমাদের সাথে পরিবার থেকে, 12টা থেকে রাত 2টো পর্যন্ত সে থাকে এবং সবসময় থাকবে এমনটাই জানিয়েছে। সাদেক আছে রংপুর থেকে, আমার খুব ভালো লাগে আপনাদের এই শোটি, তেমনটাই লেগেছে। পিঙ্কি আছে আমাদের সাথে, আমি তোমাদের নিউ ফ্রেন্ড, তোমরা কেমন আছে সেটা জানতে চাচ্ছে। ফার্স্ট স্টোরিটা অনেক ভালো লাগছে এবং ভয়ের স্টোরি শুনতে চায় আরো, এমনটাই নিশ্চয়ই আপনার জন্য আরো ভয়ঙ্কর গল্পগুলো ওয়েট করছে, নিশ্চয়ই আপনার থাকতে হবে আমাদের সাথে। পিঙ্কি লিখেছে আমাদেরকে। সীমান্ত আছে আমাদের সাথে, নতুন বন্ধু আমাদের জানিয়েছে। ওমি আছে আমাদের সাথে মগবাজার থেকে, দিলুরুর থেকে ভৌতিকের শোটা শুনছে, অনেক ভালো লাগছে এমনটা লিখে জানিয়েছে। আদির আছে ভালো লাগছে সেটা জানিয়েছে আমাদের সাথে। অধর আছে নারায়ণগঞ্জ থেকে, আমরা কেমন আছি এমনটা লিখেছে এবং নতুন বন্ধু এই প্রথম শুনছে তেমনটা লিখছে আমাকে। সালমান বাবু লিখেছে টাঙ্গাইল থেকে আমাদেরকে, লিখেছে এমবি শরীফ আমাদের সাথে আছে ঢাকা থেকে, দ্বিতীয় গল্পটি তার অনেক ভয়ঙ্কর ছিল এমনটাই লিখেছে। নজরুল ইসলাম আছে আমাদের সাথে টাঙ্গাইল থেকে, আপনাদের ভৌতিক শুনতে শোর সাউন্ড সিস্টেমটা অনেক ভালো এমনটা এবং ভয়ঙ্কর সেটা জানিয়েছে। মাহবুব আছে আমাদের সাথে তেজগাঁও থেকে, আমাদের সাথে নিপা আছে, আমাদের নিপা শান্তা যাত্রা বাড়ি থেকে। ফিরোজ ভাই ওকে লিখেছে আমাদেরকে। ইসমাইল আছে আমাদের সাথে, সবুজ হুসাইন আছে আমাদের সাথে, জিসান আছে আমাদের সাথে, ইমারুল আছে আমাদের সাথে আছে আলহাজ লিখেছে, রানা লিখেছে আমাদের সাথে। পিরোজপুর থেকে আমাদের সাথে আছে ননি আছে, ঢাকা থেকে আমাদের সাথে আছে সুমন আছে আমাদের সাথে, সমীর আছে আমাদের সাথে ভাইয়া আচ্ছা শুনছে এমনটা লিখেছে। মঞ্জু ফার্মগেট থেকে লাগছে, খুব ভালো লাগছে। ইসমাইল আছে আমাদের সাথে হাজারিবাগ থেকে, নতুন বন্ধু তেমনটা লিখেছে। সাফায়েত আছে আমাদের সাথে গুলশান 1 নাম্বার থেকে, খুব ভয় লাগছে এমনটা লিখেছে। শামিমা আছে আমাদের সাথে আকাশ নারায়ণগঞ্জ থেকে লিখেছে। রিপন আছে আমাদের সাথে, হারুন মিয়া আছে আমাদের সাথে চিটগং থেকে, সে বসে শুনছে এমনটাই, খুব ভয় পাচ্ছে এই শোটা শেষ তেমনটা জানছে। শাহজালাল আছে আমাদের সাথে, ওকে লিখেছে ঢাকা এফ রহমান হল থেকে, ঢাকা ইউনিভার্সিটি থেকে লিখেছে গল্পগুলো শুনছে সে বসে, খুবই ভয় লাগছে এমনটাই লিখেছে। থ্যাংক ইউ সো মাচ আমাদের সাথে জয়েন করার জন্য। লিখেছে সাগর আছে গুলশান 2 নম্বর থেকে, আমাদের সাথে আছে মহসিন আছে আমাদের সাথে ধানমন্ডি থেকে, ভাইয়া তার এক্সাম চলছে তারপরে সেই এই শোটা মিস করে না এমনটা লিখে জানিয়েছে। শাহজালাল আছে আমাদের সাথে, নীলা আছে ঢাকা থেকে, স্টুডিওতে এসে গল্প বলতে চাইলে আপনি মোবাইলের মেসেজ অপশনে গিয়ে প্রথমে লিখুন AR স্পেস দিয়ে B90.8 স্পেস দিয়ে আপনার ফোন নাম্বার লিখে পাঠিয়ে দিবেন 2323 নাম্বারটিতে। উজ্জ্বল খান আছে আমাদের সাথে,
আমাদের সাথে রিমন আছে, আমাদের সাথে দিন আছে, আমাদের সাথে ইউস্তারা আছে, আমাদের সাথে রামপুরা থেকে মিতু আছে, আমাদের সাথে মুস্তাকিন আছে, আমাদের সাথে জিঞ্জিরা থেকে হুমায়রা আছে, আমাদের সাথে নারায়ণগঞ্জ থেকে সমীর আছে, আমাদের সাথে শান্ত আছে ঢাকা থেকে, আমাদের সাথে রবি আছে, আমাদের সাথে মাসুম মোহাম্মদপুর থেকে লিখেছে আচ্ছা অনেক ভয় পাচ্ছে আমরা লিখেছে, শাকিল আছে আমাদের সাথে বরিশাল থেকে, শুনছি খুব ভালো লাগছে। আমাদের সাথে আছে প্রিন্স জাকারিয়া, ব্যাকগ্রাউন্ড মিউজিকের খুব বেশ প্রশংসা করেছে। সাদিক আছে আমাদের সাথে, নিউ ফ্রেন্ড এমনটাই লিখেছে। মিমি আছে আমাদের সাথে, ফতুল্লাহ নারায়ণগঞ্জ থেকে, ইয়াসিন উত্তরা থেকে আছে আমাদের সাথে এভাবে অনেক অনেক বন্ধু এসএমএস এর মাধ্যমে যুক্ত আছে। আপনাদের এসএমএস গুলো পাঠাতে থাকুন এবং পুরো পৃথিবীতে ভূত কি আছে, ভূত আছে কিংবা নেই, ভূত কত প্রকার ও কি কি, এমন প্রশ্নের জবাব হয়তো বা আপনি চান, এবং যারা এসব প্রশ্নের জবাব চান তাদেরকে বলছি সত্যিকার অর্থে এই ধরনের প্রশ্নের কোনো জবাব আমার কাছে নেই কিংবা কোনো ভৌতিক টিমের কাছে নেই, বাট কিছু অদ্ভুত ঘটনা রয়েছে, তাই সব ঘটনা আপনাদের কাছে আমরা উপস্থাপন করবার চেষ্টা করছি। 1959 ম্যাবল জিনাবি নামের এক ভদ্র মহিলার মা মারা গিয়েছেন কদিন আগে। মায়ের কবর দেখে আবার গাড়িতে উঠবেন, গাড়িতে অপেক্ষা করছেন তার স্বামী। গাড়িতে ওঠার ঠিক আগে স্বামীর ছবি তুললেন, কিন্তু ছবি তোলার পর দেখা গেল গাড়ির পেছনের সিটে বসে আছে তার মা। কদিন আগে যে মা মারা গিয়েছেন, একটু আগেই এই মায়ের কবর দেখে এসেছেন, তাহলে গাড়ির পেছনের আসলে কে বসা? মরা মা নিশ্চয়ই কবর থেকে উঠে এসে গাড়িতে বসেননি, এবং এটা সম্ভব নয়। তাহলে কি সে? এই প্রশ্নের উত্তর আজও পাওয়া যায়নি এবং কখনো পাওয়া যাবে না। যদি আপনি ভূতে বিশ্বাস করেন তাহলে এর জবাব একটাই, গাড়ির পেছনে আসলে একটি ভূত বসা। আর যদি ভূতে বিশ্বাস না করেন তাহলে এর কোনো জবাব আমাদের কাছে নেই। ডিয়ার লিসেনার্স, ভূত নিয়ে পুরো পৃথিবীতে এখন পর্যন্ত এত বেশি কৌতূহল, এত বেশি আগ্রহ বলেই কিন্তু একের পর এক মুভি তৈরি হচ্ছে, এবং আমরা প্রত্যেকটা শোতে কিছু না কিছু কোনো মুভি রেফার করবার চেষ্টা করি যেটা আপনার ভৌতিক বিষয়ক কিউরিসিটি একটু হলে মেটাবে। এনিওয়েজ, আমরা আজকে সেই কিউরিসিটির অংশ হিসেবে কিছু ঘটনা আপনাদেরকে শোনাচ্ছি প্রতি মঙ্গলবার রাত 11টায়, না ঠিক রাত 12টায় আর যে কনক এবং ফিরোজ খানের সাথে। রাইট নাও আমরা চলে যাবো আরেকটা স্টোরিতে। আপনি আপনার কফি.com/এশিয়ান রেডিও এবং আপনার এসএমএস গুলো পাঠাবেন এসএমএস মাধ্যমে 2323 নাম্বারটায়। আমি উত্তরায় এক মাদ্রাসায় পড়ি। আমি মাদ্রাসার হোস্টেলে থাকি। আগেই বলে রাখি, আমাদের হোস্টেলের নিচে একটা কাঁঠাল গাছ আছে। আমরা মাঝে মাঝে ওই গাছটার নিচে গল্প করতাম। গত বছরের ঘটনা, একদিন রাতে আমাদের শিক্ষক আমাদের রুমে একত্র হতে বললেন। আমরা একত্র হলে তিনি আমাদের বললেন যে তোমরা কেউ রাত 10টার পর ওই কাঁঠাল গাছের নিচে যাবা না এবং উপর থেকে কোনো ধরনের ময়লা আবর্জনা ফেলবে না। যেখানে কথাটা একবার বলেছ, কথাটা জোর তাগিদের সাথে 3 বার বললেন। এর কারণ জানতে চাইলে তিনি কিছু বললেন না, এতটুকুই বললেন যে এর ব্যতিক্রম হলে বিপদ হতে পারে। এরপর থেকে সবার মনেই সে ব্যাপারে কৌতূহল সৃষ্টি হল। এক রাতের ঘটনা, সবাই গভীর ঘুমে আচ্ছন্ন। হঠাৎ ছাত্রদের সুর বলে ঘুম ভাঙল। জেগে দেখি আমাদের ক্লাসের নাসির ও জুবাইর অচেতন অবস্থায় পড়ে আছে। সবাই তাদের জ্ঞান ফেরানোর চেষ্টা করছে। তখন কে বা কারা তাদেরকে বলে, এই তোরা হুজুরের ঘটনা শুনিসনি? তাহলে এখানে আসলি কেন? এই বলে তাদের এত জোরে থাপ্পড় দেয় যে ভয়ে তারা জ্ঞান হারিয়ে ফেলে। গেট থেকে দারোয়ান হালকা চিৎকার শুনে দেখে ওরা অচেতন অবস্থায় পড়ে আছে এবং গুমরাচ্ছে। এরপর দারোয়ান ছাত্রদের ডেকে ওদের উপরে নিয়ে যায়। সে সময় আমরা ওই শিক্ষককে ডেকে সব ঘটনা খুলে বলি। তিনি কোনো কথা বললেন না, শুধু বললেন, বারণ করেছিলাম। কারো জানতে বাকি থাকলো না যে এটা কোনো অশরীর জিনের কারবার। সে রহস্যটা কি যেটা হুজুর আগেই টের পেয়েছে, কিন্তু আমাদের কাছে গোপন করেছেন। তাই সকালে আমরা সবাই হুজুরের কাছে মূল ঘটনা জানতে চাইলাম। তিনি করতেন না, বললেন সময় হলে সবই জানতে পারবে।
গত বছর পর্যন্ত ব্যাপারটা আমাদের সবার কাছে ঘোলাটে থেকে গেল। অবশেষে রহস্যের ভেদ উন্মোচন হলো এই বছর। একদিন সেই হুজুর আমাদের বললেন, গত বছরের সেই ঘটনা আসল রহস্য শুনবা না তোমরা? আমরা গভীর আগ্রহে নড়ে চড়ে বসলাম। তিনি বললেন, গত বছর একদিন গভীর রাতে আমার রুমে কে যেন নক করল। দরজাটা চাপানো ছিল। আমি ছাত্র ভেবে ভেতরে আসার অনুমতি দিলাম এবং ভেতরে দুজন ছাত্র প্রবেশ করল। আমার পাশে থাকা লাইটের সুইচ অন করতে চাইলে তারা আমাকে লাইট অন করতে বারণ করল এবং বলল, হুজুর ভয় পাবেন না, আমরা মানুষ নই, জিন। আমরা আপনারই ছাত্র। আমরা আপনার কাছে একটা অভিযোগ নিয়ে এসেছি। হুজুর বললেন, আমি এর আগেও অবস্থার সম্মুখীন হয়েছি, তাই নিজেকে সামলে নিয়ে বললাম, বলো তোমাদের কি অভিযোগ? তারা বলল, আমরা রাতে কাঁঠাল গাছের নিচে ক্লাসে যে পড়া হয় তা পরস্পরের মধ্যে আলাপ আলোচনা করি। তখন মানুষ ছাত্ররা আমার উপরে নোংরা পানি ও আবর্জনা ফেলে। এতে আমাদের খুব কষ্ট হয়। আপনি যদি তাদের নিষেধ করে দেন তাহলে খুব ভালো হয়, আমাদের অনেক উপকার হবে হুজুর। আর হ্যাঁ, আমরা এই মাদ্রাসায় থাকাকালীন অবস্থায় আমাদের বিষয়টি কোনো ছাত্রকে জানতে পারবেন না। এই বলে তারা আমার চোখের সামনে আস্তে আস্তে মিলিয়ে গেল। এই কারণে আমি তোমাদেরকে ওখানটাতে যেতে এবং কিছু নিষেধ করেছিলাম। আর নাসির ও জুবাইরকে তারাই থাপ্পড় দিয়েছিল। এই ঘটনার পর তারা আবার আমার কাছে এসেছিল এবং ক্ষমা চেয়েছে। তাই গত বছর আমি তোমাদের কাছে বিষয়টি এড়িয়ে গেছি। এর ব্যতিক্রম হলে আমার বিপদ হতে পারত। এটাই হলো সেই ঘটনার মূল রহস্য। হুজুরের মুখ থেকে এমন কাহিনী শুনে ভয়ে আমার জিহ্বা শুকিয়ে গেল। এবছর আমাদের সাথে কোনো জিন পড়ছে না তো, তবুও কেন যেন সারাক্ষণ মনের মধ্যে একটা আতঙ্ক বিরাজ করে। এখনো যদি কোনো ছাত্র থেকে অস্বাভাবিক কোনো আচরণ প্রকাশ পায় তাহলে তাকে সবাই অন্য চোখে দেখি। আমরা একটি ঘটনা শুনলাম এবং ঘটনাগুলো আপনারা আমাদেরকে ইনবক্স করেছেন। যারা ইনবক্স করছে তাদের সেসব ঘটনাগুলো আমরা পড়ে শোনাবার চেষ্টা করছি। আপনি অবশ্যই আপনার কমেন্ট গুলো আমাদেরকে ইনবক্স না করে যদি আমাদের পেজ রয়েছে facebook.com/Asian Radio এবং সেই পেজে যদি আপনারা কমেন্ট গুলো করেন তাহলে সেটা আমাদের জন্য সুবিধা হয়, আমরা হয়তো সেটি পড়তে পারবো। ইনফ্যাক্ট এর বাইরে আমাদের ইনবক্স গুলো চেক করা ঝামেলাটা একেবারেই ঠিক থাকছে না। এটা আপনার জন্য যেমন ভালো আমার জন্য ভালো। এনিওয়েজ আমাদেরকে অবশ্যই কমেন্ট করবার জন্য সেই পেজটাতে যেতে হবে। যারা যারা কমেন্ট করছেন তাদের কমেন্ট গুলো আমি পড়তে চাই। এই মুহূর্তে রয়েছেন রাসেন পাউল, ওকে রাকেশ পাউল, এনিওয়েজ আলম সারাজিৎ লিখেছেন আমাকে, আমরা চার ভাই মিলে শুনছি। আমাদেরকে এই মুহূর্তে লিখেছেন মগবাজার থেকে আজিজুর রহমান, জিয়াউল আকাশ লিখেছেন ভাই আমি একা ছাদে বসে শুনছি এবং অনেক ভয় পাচ্ছি লিখেছেন। এমনি সবুজ 2500 থেকে লিখেছেন আমাদেরকে রিফাত আলম ফরহাদ, আজিজুল আহমেদ অয়ন লিখেছেন ফার্স্ট স্টোরিটা বেশি জোশ ছিল। আপনি আমার কাছে মনে হচ্ছে যে 3 নম্বর স্টোরিটা একটু বেশি জোশ ছিল। আমাকে কমেন্টের মাধ্যমে লিখেছেন রোমিও রাজকুমার পলক, আপনার চাষের সাথে ঘটে যাওয়া ঘটনা জানি না এটা কতটা ভালো ঘটনা, আমি চেষ্টা করবো এটা পড়ে শোনাবার জন্য লিখেছেন অবুজ ছেলে। অবশ্যই আপনার নামটা নিচে লিখবেন। আপনারা যারা সাহিত্যিক নামগুলো দিয়ে ফেসবুকের অ্যাকাউন্ট খুলেছেন এর নিচে আমাদেরকে নামটা লিখে তারপর কমেন্ট করবেন, সেক্ষেত্রে এটা পড়ার সুবিধা হয়। মিজান লিখেছেন আমাদেরকে শুনছি ভৌতিক ভালো লাগছে। আশিক সাগর লিখেছেন গল্প কম SMS বেশি পড়ার কারণে অনুষ্ঠান মজা নষ্ট হয়ে গেল। থ্যাংক ইউ আপনার মূল্যবান মন্তব্যের জন্য, আমরা চেষ্টা করবো কম SMS পড়বার জন্য। ইভা লিখেছেন আমাদেরকে, সেলিম লিখেছেন আমাদেরকে, ফারদিন শিকদার লিখেছেন আমাদেরকে ঢাকা মানিকগঞ্জ থেকে স্টুডিওতে আসতে চাই, সেটার জন্য আপনাকে এখানে কমেন্ট না করে আমাদের যে
SMS প্যানেল রয়েছে, সেই SMS আপনাকে লিখতে হবে AR লিখে স্পেস দিয়ে B90.8 আর একটি স্পেস দিয়ে আপনার নাম এবং মোবাইল নাম্বার লিখে সেন্ড করতে হবে 2323 এই নাম্বারটায়। ভৌতিক টিম অবশ্যই আপনার সাথে যোগাযোগ করবে। শহীদুল পারভেজ লিখেছেন আমাদেরকে, বিপ্লব আহমেদ আমাদেরকে লিখেছেন এবং অমৃত দত্ত আমাদেরকে লিখেছেন। এনিওয়েজ আমরা SMS মাধ্যমে চলে যাবো। আজকে শো নিয়ে যদি আপনার কোনো মন্তব্য থাকে, ঘটনাগুলো আপনার থেকে কেমন লাগছে সেই কথাগুলো লিখুন। আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে প্রথমে লিখুন AR স্পেস আপনার নাম স্পেস আপনার লোকেশন স্পেস আপনার কথাবার্তাগুলো লিখে পাঠিয়ে দিবেন 2323 এই নাম্বারটিতে। আর আপনার কাছে যদি থাকে এরকম কোনো ভয়ঙ্কর ঘটনা, যে ঘটনাগুলো আমরা আমাদের অন এয়ার করবো, সবগুলো বন্ধুদের সাথে শেয়ার করব, আপনার কাছে জানা থাকা অথবা যদি আপনি কোনো জায়গা থেকে শুনেছেন সেই ঘটনাগুলো লিখে আপনি আমাদের কাছে পাঠাতে পারেন www.facebook.com/ভৌতিক90.8 সেখানে এসে আপনি লিখতে পারেন। আর হচ্ছে ইমেলও করতে পারেন ভৌতিক90.8@gmail.com সেখানে এসে। যেমনটা করে আমাদেরকে লিখেছে গাজীপুর ডুয়েট থেকে ভাইয়া, এই প্রোগ্রামটা অনেক ভালো লাগে এমনটাই লিখে জানিয়েছে। ময়না আছে আমাদের সাথে গোলাপপুর থেকে, আচ্ছা শুনছে এবং খুব ভালো লাগছে আপনারা লিখেছে। মিম আছে আমাদের সাথে, আলামিন আছে গাজীপুর থেকে, ওয়েলকাম লিখেছে। রশিদুল ইসলাম আছে ঢাকা থেকে, ভাইয়া নতুন বন্ধু স্বাগত জানাচ্ছে আপনাকে ভৌতিক 90.8 লিখেছে। মাহবুব এয়ারপোর্ট থেকে আমাদের সাথে আছে অভি, ত্রিপুরা ঢাকা রামপুরা থেকে, প্রোগ্রামটা অনেক ভালো লাগছে, অনেক ভালো লাগছে এমনটাই জানিয়েছে। আমাদের সাথে আছে রাকিব আছে আমাদের সাথে, আকিব আছে আমাদের সাথে, নজরুল সরকার মোহাম্মদপুর থেকে লেগেছে। কনক ভাই অ্যান্ড ফিরোজ ভাই আপনাদের অনেক থ্যাঙ্কস এমন একটা শো করার জন্য, আপনাকে স্বাগত জানাচ্ছি লিখেছে। একটা বন্ধু আছে তার সে আসতে চায়, ফোন নাম্বার লিখেছে দিবাড়ি, আচ্ছা আসতে চাচ্ছে। ওকে, আমাদের ভৌতিক টিম নিশ্চয়ই আপনার সাথে যোগাযোগ করবো। আমাদের সাথে আছে জুয়েল আছে আমাদের সাথে, সে শুনছে ধানমন্ডি থেকে, ক্লাসে বসে বসে এমনটাই আছে। ওকে লিখেছে লালবাগ থেকে আমাদের সাথে, ভালোবাসে ভৌতিক 90.8 লিখেছে। অরিন আছে আমাদের সাথে কোনাপাড়া থেকে, ওকে অনেক ভালো লাগছে সেটাই লিখেছে। নজরুল আছে আমাদের সাথে, মাহফুজ হুসাইন আছে আমাদের সাথে, রহমান দীপু নরসিংদী থেকে, ভাইয়া আমি ভৌতিক এর খুব রেগুলার ফ্রেন্ড এমনটাই লিখেছে। আপনাদের ভয়েস শুনলে খুব ভয় লাগে এমনটাই জানিয়েছে। মোস্তফা আছে আমাদের সাথে বাড্ডা থেকে, প্রোগ্রামটা অনেক ভালো লাগে এবং ভয়ঙ্কর, ওকে লিখেছে আমাদেরকে। মারুফ আছে আমাদের সাথে আছে অন্তর আছে আমাদের সাথে, অন্তর আহমেদ আছে আমাদের সাথে, রূপগঞ্জ থেকে আমাদের সাথে আছে ওমি আছে আমাদের সাথে, রাইফুল ইসলাম আছে আমাদের সাথে, মাসকায়েত আছে আমাদের সাথে তেজগাঁও থেকে, রিপন আছে আমাদের সাথে, লাবণ্য ঢাকা থেকে আছে। এই শোটা অনেক অনেক ভালো লাগছে এবং আজকে প্রথম শুনছে। রানা আছে আমাদের সাথে, শিকদার আছে আমাদের সাথে, শরীফ আছে আমাদের সাথে, বিজয় আছে আমাদের মুর্শিদগঞ্জ থেকে, হাসান শিমু আছে আমাদের সাথে, আলামিন আছে উত্তর থেকে, শারমিন আছে আমাদের সাথে, শাওন আছে, মুন্না আছে আমাদের সাথে, তারপর তুষার আছে আমাদের সাথে মোহাম্মদপুর থেকে। এভাবে অনেক অনেক বন্ধু এই মুহূর্তে আমাদের সাথে SMS এর মাধ্যমে যুক্ত আছে। ডিয়ার লিসেনার্স, আপনাদের ফেসবুকে যারা আমাদেরকে লিখছেন অবশ্যই চলে যাবেন facebook.com/asianradio সেই ঠিকানা, এবং সেখানটা যারা গল্প লিখছেন আমাদেরকে কমেন্ট করছেন, শুধুমাত্র তাদের কমেন্টগুলো আমরা পড়বো এবং এর বাইরে যদি কেউ গল্প লিখে থাকেন তাহলে কিন্তু গল্পগুলো পড়বার কোনো সুযোগ নেই। রাইটে আমরা চলে যাবো আরেকটা স্টোরিতে, যে স্টোরিটা আপনারা আমাদেরকে ইমেল করেছেন সেই স্টোরিটা শুনে আমরা ফিরছি একটু পর আপনার কমেন্ট এবং ফেসবুকের আপনার SMS এর কথাবার্তাগুলো নিয়ে। আমি মাহফুজ মোহাম্মদপুর থেকে। ঘটনাটা আমার এক পরিচিত কাকুর কাছ থেকে শোনা। নাম হচ্ছে তার রহমত মিয়া। অনেক দিন হলো মাছ ধরে নদীতে খালে বিলে। মাছ যারা ধরে তাদের সবারই কোনো না কোনো ভৌতিক ঘটনা আছে। রহমত মিয়ারও আছে, কিন্তু এগুলো শুধু অন্যের কাছে বলার জন্য গল্প। রহমত মিয়া জীবনে কোনোদিন ভয় পায় নাই এবং পাওয়ার সম্ভাবনাও কম। এই তো সেবার হিন্দু পাড়ার শ্মশানের পাশের নদীতে মাছ ধরতে যেয়ে লক্ষিন্দর এতবার ডাকার পরও তার দিকে ফিরে না তাকিয়ে দীপু মাছ ধরে বাড়ি ফিরেছেন। লক্ষিন্দর রহমত মিয়ার বন্ধু লোক ছিল, যাকে গত বছর ওই শ্মশানে পোড়ানো হয়েছিল। এমন ছিটে ফোটা অনেক ঘটনাই রহমত মিয়ার জীবনে ঘটেছে, কিন্তু কোনোদিন ভয় তো দূরে থাক, তার বুকে কাঁপনে পর্যন্ত ধরাতে পারেনি। কক্তার খালের কথা
অনেক শুনেছে রহমত মিয়া। সেখানে নাকি বড় বড় মাছ পাওয়া যায়, তবে দিনের বেলার চেয়ে নাকি রাতে গেলে নিরিবিলি পরিবেশ, ভালো মাছ পাওয়া যায়। কিন্তু ওই খালের বেশ দুর্নামও আছে। আজ পর্যন্ত নাকি ওই খালে কেউ রাতে মাছ ধরতে গেলে ফিরে আসেনি। কিন্তু রহমত মিয়ার এতে কিছুই যায় আসে না, এসব তার কাছে শুধুই গল্প। তবু তার বউ যখন শুনল রহমত মিয়া ওই খালে মাছ ধরতে যাবে বলে ঠিক করেছে, তখন তার বউ বাদ সাধল। তাকে যখন কিছুতেই বোঝাতে পারল না রহমত মিয়া, তখন সে বলল, ঠিক আছে, আমি সাথে কাউকে নিয়ে যাব, একা যাব না। কিন্তু এই তল্লাটে এমন কেউ যে নাই কটকার খালে তার সাথে যাওয়ার মতো। তার রহমত মিয়া একটু পরে টের পেল, যাকে বলে সে দৌড়ে পালায়। চিৎ চেপে যায় রহমত মিয়া। সিদ্ধান্ত নেয় সে একাই যাবে এই রাতে। কাউকে কিছু না জানিয়ে জাল আর বৈঠা নিয়ে রাত আনুমানিক 10টার দিকে বের হলো ঘর থেকে। ততক্ষণে সারা গ্রাম ঘুমে বিভোর, চারিদিকে কি নিদারুণ নিস্তব্ধতা। তার মাঝে একা রহমত মিয়া হেঁটে চলে নদীর দিকে। একটু বুক কাঁপে না তার। নদীর পাড়ে পৌঁছে নিঃশব্দে নৌকায় উঠে বৈঠা বাওয়া শুরু করে সে। গন্তব্য কটকার খাল। সামনে দিয়ে কিছুক্ষণ বেয়ে যাওয়ার পর নদীর ডানে ও বামে দুদিকে বাঁক নিয়েছে। বামে গেলে কটকার খাল আর ডানে গেলে বউবাজার। বামে এক কটকার খাল ছাড়া আর কিছুই না থাকায় ওইদিকে লোকজনের যাতায়াত কম। বাঁকের প্রায় কাছে চলে এসেছে রহমত মিয়া। এমন সময় দেখল হঠাৎ আতশবাজির মতো বউবাজার থেকে একটা নৌকা সোজা কটকার খালের দিকে যাচ্ছে। সে একটু অবাক হলো, এত রাতে আবার কে নৌকা করে কোথায় যায়? জোরে হাঁক ছাড়ে রহমত মিয়া, ওই মাঝি, কই যাও? অপাশ থেকে ভাঙা গলায় মাঝি নিলিপ্ত উত্তর কানে আসে, যা রহমত মিয়ার মাছ ধরতে কটকার খালে। উত্তর শুনে মনে মনে খুশি হয় রহমত মিয়া, যাক, একজন সঙ্গীতবু পাওয়া গেল। আবার হাঁক ছাড়ে রহমত মিয়া, চলো একসাথে যাই। কিন্তু রহমত মিয়ার ডাকে থামে না মাঝি, নিঃশব্দে বৈঠা বেয়ে যায়। বোকা রহমত মিয়া একবারও ভাবে না পানির শব্দ ছাড়া নিঃশব্দে বৈঠা বাওয়াকে সম্ভব। বাঘ ঘুরে কটকার খালে পৌঁছায় রহমত মিয়া। অন্ধকারে মাঝির নৌকা খুঁজতে চোখে পড়ে নৌকা। মাঝির দিকে তাকাতে দেখতে পায় শুধু সাদা চাদর, যা দিয়ে ওই গরমের মধ্যেও কেন মাঝি মাথা জড়াই রেখেছে বোধগম্য হয় না রহমত মিয়া। আর কোনো কথা না বলে জাল বের করে খালের মধ্যে ফেলে সে। খালের নিস্তব্ধতার মাঝে শুধু রহমত মিয়ার জাল টানার শব্দ শোনা যায়। ওদিকে মাঝি যে ঠায় বসে আছে রহমত মিয়ার দিকে টক টক চোখে তাকিয়ে, তা খেয়াল করে না রহমত মিয়া। দুইবার জাল উঠানোর পরের বার জালের ছোড়ে টান অনুভব করে রহমত মিয়া। কোনো বড় মাছ ধরা পড়ল ভেবে ব্যস্ত হয়ে পড়ে রহমত মিয়া। কিন্তু এমন কি বড় মাছ যে যেটা টেনে উঠাতেই পারছে না রহমত মিয়া? মাঝিকে ডাকার জন্য পিছনে তাকাতে গিয়ে দেখে মাঝি ঠিক তার পিছনে দাঁড়িয়ে আছে। একটু খটকা লাগে রহমত মিয়ার মনে। সে তো মাঝিকে ডাকে নাই, তাহলে মাঝি বুঝল কিভাবে যে রহমত মিয়া তাকে ডাকবে এক্ষুনি? অনেক প্রশ্ন মাথায় ঘুরেও রহমত মিয়া মাঝিকে কিছুই জিজ্ঞেস করল না, শুধু তাকিয়ে ভালোভাবে দেখার চেষ্টা করল লোকটা পাগল নাকি, মাথা ও চাদরে ঢেকে রেখেছে কেন? ব্যাপারটা অস্বাভাবিক মনে হয় না রহমত মিয়ার কাছে। মাঝিকে বলে হাত লাগাও, মাঝি মনে হয় বড় মাছ। মাঝি রহমত মিয়ার দিকে না তাকিয়ে এক টানে জাল উঠায় নৌকায়।
দেখে রহমত মিয়ার চোখ বড় বড় হয়ে যায়। সে পারল না আর এত ভারী জিনিস মাঝি একা কিভাবে তুলল। যা তুলে দিয়ে মাঝি চুপচাপ বসে পড়ল পাটাতনের উপরে। রহমত মিয়া এতক্ষণ মাঝির দিকে তাকিয়েছিল, এবার জালের দিকে তাকিয়ে আরেক দফা তার চোখ বড় বড় হয়ে যায়। স্পষ্ট দেখা যাচ্ছে জালে মাছের বদলে সাদা কাপড়ে আগা গোড়া মোড়া লাশের মতো একটা বস্তা। একই ঝামেলা। রহমত মিয়া ভাবতে থাকে, কেন কেউ আসে না এখানে। লাশটা খুলে দেখার ইচ্ছে হলো তার, আর কিছু না ভেবেই লাশের মাথা আন্দাজ করে কাপড় খোলা শুরু করে রহমত মিয়া। আচ্ছা আলোয় একটা মুখ দেখতে পায় সে। পাশে কেউ এসে দাঁড়িয়েছে বোঝে, সেদিকে তাকায় রহমত মিয়া। মাঝিকে দেখতে পায়, মুখ থেকে চাদর সরিয়ে ফেলেছে মাঝি। রহমত মিয়ার দিকে তাকিয়ে হাসছে মাঝি। ভারী রাগ হয় রহমত মিয়ার। মাঝির দিক থেকে চোখ ফিরিয়ে লাশের দিকে তাকায় সে, কিন্তু একই লাশ চোখ মেলল কিভাবে? দুইটা হলুদ চোখ বড় বড় করে তাকিয়ে আছে রহমত মিয়ার দিকে। লাশটা একই বিশ্রী দেখতে। ভারী রাগ হয় রহমত মিয়ার। সেই সাথে বুকটাও একটু জানি কেঁপে উঠল। দুটো হলুদ চোখ বড় বড় করে তার দিকে তাকিয়ে থাকা লাশটার চেহারা হুবহু মাছির মতো। জোরে শব্দ করে হাসতে থাকা দুজন একই চেহারার মানুষের কাছ থেকে পালানোর চেষ্টা করে সে, কিন্তু কোন এক অদৃশ্য শক্তি তার শরীর বেঁধে রেখেছে যেন। জ্ঞান হারায় রহমত মিয়া। গ্রামে আর তার ফেরা হয় না। ডিয়ার লিসেনার্স, এবার রহমত মিয়ার গল্প শুনছিলাম এবং সেসব গল্প কিন্তু শুধুমাত্র আপনারা পাঠিয়ে থাকেন। আমাদেরকে পাঠানোর ঠিকানাটি হচ্ছে facebook.com/ভৌতিক90.8। এনিওয়েজ, আমাদেরকে অনেকে কমেন্ট করছেন এবং কমেন্ট করবার ঠিকানাটা হচ্ছে facebook.com/asianradio। এবং শুধুমাত্র যারা এশিয়ান রেডিওর ফ্যান পেজ আমাদেরকে কমেন্ট করবে তাদের কমেন্টগুলো অনহির হবার সম্ভাবনা সব থেকে বেশি। আমাদের সাথে অনেকগুলো বন্ধু রয়েছে, লিখেছেন আমাদেরকে মিজান ব্রো, আমার ফুল নামটা আচ্ছা ওকে, লিখেছেন আমাদেরকে আজিজুল আহমেদ আয়ন। আমি ফার্স্ট শুনছি এবং অনেক ভালো লাগছে। আজিজুর রহমান আমাদেরকে লিখেছেন এমডি মুন্না হোসেন। এই মুহূর্তে আরিফুল ইসলাম ভুইয়া লিখেছেন অনেক ভয় লাগছে। ওকে, লিখেছেন আমাদেরকে অচেনা দ্বীপের রাজকোটা, খুব ভয় লাগছে। এবং আজ শুনছেন আপনি ডেমরা থেকে আজিজুর রহমান অয়ন আমাদেরকে শুনছেন। মহাসিন রেজা লিখেছেন এইমাত্র টিউন করলাম, খুব ভালো লাগছে, ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা বেশি অসাম। শহীদ পারভেজ ডালি লিখেছেন ভাইয়া আজ আমরা 4 বন্ধু একসাথে ভৌতিকাহিনী শুনছি, খুব ভয় করছে। বিপ্লব আহমেদ লিখেছেন আমাদেরকে। আফরিন নাইম লিখেছেন যাত্রাবাড়ি থেকে বাসার ছাদে বসে শুনছেন আপনি। উমর ফারুক লিখেছেন আমরা 2 জন, আমি আর তুহিন, জানালার পাশে বসে খুব হন্টেড পরিবেশে তৈরি করে শুনছি কাহিনী অ্যান্ড ব্যাকগ্রাউন্ড শুনছি, খুব ভালো লাগছে, সাথে ভয়ও লাগছে। সামনে একটা বট গাছ দেখা যায় ভাই। অবশ্যই ভৌতিক একটা সিচুয়েশন আপনি তৈরি করে ফেলেছেন। রেদওয়ানুল ইসলাম মাহিদ দেখেছেন ভাই আমি ইব্রাহিমপুর থেকে শুনছি, একা একা শুনছি এবং খুব ভয় লাগছে। এখান থেকে বহু দূর ইব্রাহিমপুর এবং এত দূর থেকে শুনবার জন্য অসংখ্য ধন্যবাদ। রংপুর, সিরাজগঞ্জ, ইনফ্যাক্ট বগুড়া থেকে আমাদেরকে শুনছেন, কুমিল্লা থেকে অনেকগুলো বন্ধু আমাদেরকে কমেন্ট করছেন, SMS পাঠাচ্ছেন, চট্টগ্রাম থেকেও আমাদেরকে অনেক লিখছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। শুধুমাত্র এশিয়ান রেডিও 90.8 ভৌতিক শোটাকে এত বেশি ভালোবাসবার জন্য। মাসারুল ইসলাম লিখেছেন আমাদেরকে, অমিত দত্ত লিখেছেন আমাদেরকে, মিজান লিখেছেন হাওয়া একটা স্মৃতি লিখেছেন আজকে ফার্স্ট শুনছি, ভয় লাগছে। প্রতি মঙ্গলবার রাত 12টায় যে কনক এবং ফিরোজ খানের সাথে ভৌতিক 90.8 হয়। এই মুহূর্তে আমরা কিছু SMS নেব।
আর এস আমরা থাকবো ঠিক রাত 2টো পর্যন্ত আপনার সাথে। আপনাকে বলছে আজকের শো সম্পর্কে যদি আপনার কোনো মন্তব্য থাকে, আপনার কোনো অনুভূতি, আজকের গল্পগুলো আপনার থেকে কেমন লাগছে, সেই ঘটনা, সেই কথাগুলো আপনি আমাদেরকে লিখে জানান দিতে পারেন। লিখুন আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে প্রথমে লিখুন AR স্পেস আপনার নাম স্পেস আপনার লোকেশন স্পেস আপনার কথাবার্তাগুলো লিখে পাঠিয়ে দিবেন 2323 এই নাম্বারটিতে। আর প্রত্যেকবারই বলি, এখনো বলছি, যদি আপনার সাথে যদি থাকে কোন এরকম ভয়ঙ্কর গল্প, কোন ঘটনা যেটা আপনি নিজে সরাসরি ঘটেছে আপনার সাথে, অথবা আপনি কোনো মাধ্যম থেকে জানতে পেরেছেন, সেই ঘটনাটি নিশ্চয়ই আপনি লিখতে পারেন। সেই ওয়েটা হচ্ছে www.facebook.com/ভৌতিক90.8। সেখানে এসে ইনবক্সে আপনার ঘটনাটি লিখে জানিয়ে দিন। আর ইমেলও আমাদেরকে করতে পারেন ভৌতিক90.8@gmail.com। সেখানে SMS এর মাধ্যমে আমাদের সাথে আছে সাব্বির, ঢাকা থেকে লিখেছে লাভিং ইট, মানে এই শোটাকে সে অনেক অনেক ভালোবাসে এমনটা লিখেছে। হাসান আছে আমাদের সাথে নারায়ণগঞ্জ থেকে, ভৌতিক ইজ দ্য বেস্ট শো এমনটা লিখেছে। সুজন আছে আমাদের সাথে, সুজন অ্যান্ড পূজা ঢাকা থেকে শুনছে। আরিফ খান আমাদের সাথে আছে, খুব ভয় লাগছে এমনটা লিখেছে। আমাদের সাথে আছে রিজানি, আচ্ছা এই প্রথম শুনছি, খুব ভয় লাগছে। রফিক আছে আমাদের সাথে নরসিংদী থেকে। আমাদের সাথে আছে লিমা যাত্রাবাড়ি থেকে, ভাইয়া তোমাদের প্রোগ্রামটা খুব ভালো লাগে, আমাদেরকে থ্যাঙ্কস জানিয়েছে, ওয়েলকাম আপনাকে। আমাদের সাথে আছে সালিকিন ডেমরা থেকে আমাদের সাথে আছে। স্বপ্ন আছে আমাদের সাথে মোহাম্মদপুর থেকে, ভাইয়া খুব ভালো লাগছে লিখেছে। শিফাত যাত্রাবাড়ি থেকে। দেওয়ান আছে আমাদের, দেওয়ান শাহ আছে আমাদের সাথে জামালপুর থেকে, থ্যাঙ্কস জানিয়েছে। বিজয় খান আছে আমাদের সাথে ঢাকা থেকে। ইয়াকুব মিরপুর 2 নম্বর থেকে লিখেছে লাইট অফ করে সে শুনছে আমাদের সাথে আছে। আব্দুল হাজার আছে, সে গল্পগুলো বলতে চায় আমাদের স্টুডিওতে এসে, সে ফোন নাম্বার লিখে পাঠিয়েছে। নিশ্চয়ই আমাদের ভৌতিক টিম আপনার সাথে যোগাযোগ করবে। শাওন আছে আমাদের সাথে যশোর থেকে, আপনাদের নতুন বন্ধু, গল্পগুলো খুবই ভয় লাগছে আপনি লিখেছে। রোবা আছে আমাদের সাথে ফার্ম গেট থেকে, খুব ভয় লাগছে এবং খুব ভালো ভালো এমনটি লিখে জানিয়েছে। ইমন আছে আমাদের সাথে, পাপি আছে আমাদের সাথে, ফয়সাল ভুইয়া আছে আমাদের সাথে বাড্ডা থেকে, বাড্ডা লিং রোড থেকে, আচ্ছা শুনছে, থ্যাঙ্কস জানাচ্ছি। জীবন আছে আমাদের সাথে মতিঝিল থেকে। সাদ আছে মিরপুর থেকে, ফোন নাম্বার লিখেছে কিন্তু অর্ধেক আসছে, বাকিটুকু আসেনি। রহমান আছে আমাদের সাথে, রনি আছে মিরপুর থেকে, রকিব আছে আমাদের সাথে নারায়ণগঞ্জ থেকে, নতুন বন্ধু রাজীব আছে আমাদের সাথে, রাজীব মনিকা নারায়ণগঞ্জ থেকে গুড জানিয়েছে। সাজিদ আছে আমাদের সাথে গাজীপুর থেকে, আরুষি আছে আমাদের সাথে, ফারি আছে আমাদের সাথে ধানমন্ডি থেকে, শোটাও অনেক ভালো লাগছে আমার, ব্যাকগ্রাউন্ড মিউজিকটা অসাম এমনটাই লিখেছে। সাকিব আছে আমাদের সাথে, শাকিল আছে আমাদের সাথে, আরজি ইমরান নারায়ণগঞ্জ থেকে লিখেছে। আমাদেরকে উজ্জ্বল খান আছে আমাদের সাথে, আমাদের শুনছে এবং তেমনটাই লিখছে এবং সে আসতে চায়, ফোন নাম্বার লিখেছে। নিশ্চয়ই আপনার সাথে যোগাযোগ করবো। অনেক আছে আমাদের সাথে, জিহারা আছে আমাদের সাথে, আরিফ খান আছে আমাদের সাথে, তাকসিন আছে আমাদের সাথে, মারুফ আছে আমাদের সাথে টঙ্গী থেকে, হাফিজুর রহমান আসতে চায়, রিয়াজ খান আছে আমাদের সাথে, মনির আছে সাভার থেকে আমাদের সাথে আছে, জুয়েল হুসাইন সেও আসতে চায়, জাহিদুল আছে, ভালো লাগছে। আরচু চিটগং থেকে আছে আমাদের সাথে, সীমান্ত আছে আমাদের সাথে, আপনাদের এই এপিসোডটা অনেক অনেক ভালো। নিশাদ আছে আমাদের সাথে, হৃদয় খান আছে আমাদের সাথে মুন্সিগঞ্জ থেকে, ভাইয়া সে এবং তার একটা বন্ধু মিলে শুনছে আমরা লিখেছে। আমাদের সাথে একটা বন্ধু আছে যে তোমাদের শুনছি এবং খুব ভালো লাগছে এবং ভয়ে আমি আমার ওয়াশরুমে যেতে পারছি না এমনটাই লিখে জানিয়েছে। এই মুহূর্তে অনেকগুলো বন্ধু আমাদের কাছে। প্রিয় শ্রোতারা, শুনছেন এশিয়ান রেডিও 90.8 FM। যে কোনো আপনার সাথে রয়েছি ভৌতিক 90.8 FM এ, এবং এই পর্যায়ে আমরা চলে যাবো একজন শ্রোতার কাছ থেকে, যিনি আমাদের কাছে আমাদের সবার সাথে বেসিক্যালি শেয়ার করবেন তার সাথে ঘটে যাওয়া কিছু ঘটনা, এবং ক্ষুদ্র ক্ষুদ্র সেসব ঘটনা শুনতে শুনতে আপনাকে বলছি আপনি আপনার কথাবার্তাগুলো 2323 এই নাম্বারটায় লিখে পাঠাবেন। জয়েন করবেন আমাদের ফেসবুক পেজ, which is www.facebook.com/asianradio এই ঠিকানায়। সেখান থেকে যে পোস্টটি দেওয়া রয়েছে সেই পোস্টে অবশ্যই আপনার মূল্যবান কমেন্টে করবেন। আমরা শ্রোতার কাছে চলে যাব এবং আপনাকে বলছি, আপনি যদি সরাসরি আমাদের স্টুডিওতে এসে আপনার ঘটনাগুলো শেয়ার করতে চান, তাহলে অবশ্যই মোবাইলের মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে AR, স্পেস দিয়ে লিখতে হবে B90.8, আরেকটি স্পেস দিয়ে আপনার নাম, আরেকটি স্পেস দিয়ে আপনার সেলফোন নাম্বার লিখে সেন্ড করবেন 2323 এই নাম্বারটায়। আপনাকে স্বাগত জানাচ্ছি এশিয়ান রেডিও 90.8 FM এ। জি, আপনি আপনার নামটা বলেন এবং কোথা থেকে এসেছেন? জি, আমার নাম ইস্তেক আহমেদ।
যে আপনি কোথায় থাকেন এবং কি করছেন প্রফেশনাল লাইফে? আমি এই মুহূর্তে আপনার আছি বসুন্ধরাতে। আচ্ছা আচ্ছা, বসুন্ধরা থাকেন এবং আপনি আমি যতদূর জানি আপনি একজন মিউজিশিয়ান এবং মিউজিকের কাজ করে থাকেন, তাই তো? জি, আমি মূলত পিয়ানোটা খুব লাইক করতাম, কিন্তু আচ্ছা, আচ্ছা। এখন আমি বেসিক্যালি আছি আপনার গিটার রিদমে। আচ্ছা, রিদম বাজে থাকে সব থেকে জি। বেশি। এবং আমি যতদূর জানি যে পিয়ানো সংক্রান্ত একটি ঘটনা রয়েছে, যে ঘটনাটি আপনি আমাদের সাথে শেয়ার করবেন, এবং তারও আগে একদম ছোটবেলা যদি আমরা চলে যাই তাহলে সেখানে কিছু স্টোরি আপনার কাছে রয়েছে, যেসব ঘটনা আপনার সাথে ঘটে গেছে। আমরা তাহলে সেখান থেকে শুরু করি। আমরা শুরুতেই কোন ঘটনাটা শুনবো আপনার কাছ থেকে? শুরুতে আচ্ছা সরাসরি বলবো? জি জি জি, প্লিজ একদম সরাসরি চলে যান। আচ্ছা, আমি তখন ক্লাস 3-তে পড়ি। আচ্ছা, ওকে। তখন ছিলাম আপনার ওই দোহারে। দোহার হচ্ছে আপনার যে নবাবগঞ্জ বলে, পদ্মার ওদিকে আর কি। আচ্ছা, ওকে। তো ওই দোহারে আমার বাবা ছিল ফিশারি অফিসার, উনি এখন নেই, মারা গেছেন। তো ওখানে ক্লাস 3-তে থাকতে ওই মফস্বল এরিয়া, তো দেখা যেত আপনার সন্ধ্যার পরে লোডশেডিং এর ব্যাপারটা একটু বেশি থাকতো। আচ্ছা, দোহার যে সিটিতে আপনারা থাকতেন, সন্ধ্যার পর প্রায় লোডশেডিং হতো। হ্যাঁ, আচ্ছা, লোডশেডিং okay. এখনো হয়তো আপনার তখন ক্লাস 3-র ঘটনা এটা, তাই তো? জি, যখন আমি ক্লাস 3-তে পড়ি। আচ্ছা, ওকে। তো ওখানে আমরা মানে কমপ্লেক্সের ভিতরে আমরা যে কয়জন ছেলেপেলে ছিলাম, তো ওখানে আমরা দেখা যেত সারাদিন তো খেলাধুলা করতাম, স্কুল ফাঁকি, তারপর খেলাধুলা সব কিছু মিলিয়ে দেখা যেত সন্ধ্যার পরে আমাদের আরেকটা ধাপ শুরু হতো, যে লোডশেডিংটা শুরু হলেই সাথে সাথে বেরিয়ে যেতাম। আচ্ছা আচ্ছা, তখন আবার সবাই। পুনরায় সব বন্ধুরা একসাথে জি, হতেন। জি। আচ্ছা, সবাই একসাথে বেরিয়ে যেতাম। এর মধ্যে আমি একটু বড় ছিলাম, তো আমার সাথে আমার সেম এজ ছিল 2 জন আর কি, আমরা 3 জন ছিলাম বেসিক্যালি। আর এর সাথে আরো অনেক বড়ও ছিল, কিন্তু তাদের সাথে তো আমরা মিশতাম আমাদের কাছাকাছি এলে এই আর কি। তো আমরা ওই সন্ধ্যায় যখন ওই লোডশেডিং এর সময় দৌড় দিয়ে বেরিয়ে যেতাম সবাই একসাথে, ডাকাডাকি শুরু করতাম। তো আঙ্কেল আন্টি আশেপাশে যারা আছে তারা দেখা যেত যে গল্প করার জন্য বের হয়ে যেত। তো ওই সময়টা আমরাও চলে যেতাম পার্কে। আচ্ছা, আপনার সব বন্ধুরা মিলে পার্কে দেখা জি, করতেন আপনারা? জি। এবং আচ্ছা, ওকে। ওই পার্কটা ছিল আমাদের এরিয়ার ভিতরেই, বাউন্ডারি ছিল। আপনারা যে কোয়ার্টারে থাকতেন? জি জি, কোয়ার্টারে আচ্ছা, ওকে। থাকতাম। তো ওই কোয়ার্টারের ভিতরে আপনার ওই পার্কে মানে রোজই ওই খেলাধুলা করতাম আগে পার্কে গিয়ে, কেউ দোলনায়, কেউ ঢেকি, কেউ স্লিপার, এই ছিল আর কি। তো একদিন তখন বাজে খুব সম্ভবত 7টা, 7:15 এরকম আর কি, নামাজের পরপরই। তো সবাই মিলে দৌড়ে যাচ্ছিলাম, দৌড়ে যেতে যেতে হঠাৎ করে যে পার্কে ঢোকার পরে হঠাৎ করে আমার যে আরো কিছু মানে সাথে যে যারা ছিল, আপনার ফ্রেন্ডরা যারা ছিল? হ্যাঁ, ফ্রেন্ডরা যারা ছিল, তারা হঠাৎ করে দৌড়ে ব্যাক করতেছে। তো আমি বললাম যে কি ব্যাপার, তোমরা এইভাবে ব্যাক করতেছো না, খেলবা না? কয় না, খেলা শুরু হয়ে গেছে। খেলা শুরু হয়ে গেছে মানে কয় পিছনে তাকায় দেখ ভূত। ও মাই গড। আচ্ছা, এখন আমি মানে থমকে দাঁড়ালাম। থমকে দাঁড়ানোর পরে দেখলাম যে দোলনার মধ্যে একটা মহিলা সম্পূর্ণ সাদা জামা পরা, এখন সাদা জামা বলবো না কি বলবো বুঝতে পারতেছি না। তো ওই সময় চেহারাটা ভালো মতো বোঝা যাচ্ছে, কিন্তু মানে ওইভাবে খেয়াল করতে পারতেছি না যে আসলে একটা মহিলা কিভাবে একটা বাচ্চাকে নিয়ে মানে খাওয়াচ্ছে আর কি। আচ্ছা আচ্ছা, শি ওয়াজ বেসিক্যালি ব্রিডিং, এরকম কোনো কিছু একটা। আচ্ছা, ওরকম একটা কিছু। তো এই জিনিসটা দেখে আমি আর মানে আর ওয়েট করতে পারলাম না, সাথে সাথে এক দৌড় দিয়ে ওদের আগে, আমি সত্যি কথা বলি আমি কখনো দৌড়ে ফার্স্ট ছিলাম না, আচ্ছা ওদের আগে আমি সাথে সাথে চলে আসি। আচ্ছা, তো এই ছিল একটা ঘটনা যেটা আপনারা শাইনিং একজন মহিলাকে দেখেছেন, সাদা জি। জামা কাপড় পরে একজন বাচ্চাকে দুধ খাওয়াচ্ছিলেন আপনি, এরকম একটা ঘটনা। সো এটা ছিল আপনার প্রথম ঘটনা। আপনার কাছ থেকে আমরা আরো ঘটনা শুনবো। আমরা এই মুহূর্তে আমরা SMS মাধ্যমে চলে যাব। SMS এর মাধ্যমে আমাদের সাথে জয়েন করেছে এসকে মামুন মোহাম্মদপুর থেকে। থ্যাঙ্কস জানিয়েছে ভৌতিক সবাইকে। এমনটাই লিখেছে রাসেল কবির আমাদের সাথে আছে পাবনা থেকে। ভৌতিক শোটা শুনছে, খুব ভালো লাগছে। আমাদের সাথে আছে আবু
বাজার থেকে লিখেছে, আব্দুল বাজার থেকে লিখে আমাদের সাথে আছে ফারিয়া, হারুন আছে আমাদের সাথে চিটিগং থেকে, রুবাইয়া আছে আমাদের সাথে, ফার্ম গেট থেকে আমাদের সাথে, জিসান আছে আমাদের সাথে শুনছে এবং সে ইংলিশ কিছু মুভির নাম জানতে চাচ্ছে। আমাদের সাথে আছে জাহিদুল, আমাদের সাথে আছে প্রিয়া আছে আমাদের সাথে, রিপন আছে গাজীপুর থেকে, ভাইয়া আমি একা শুনছি, ভালো লাগছে। আমি জানাচ্ছিগঞ্জ থেকে কিন্তু নামটি লিখিনি। আমাদের সাথে যে ফারুক আছে আমাদের সাথে লিখেছে, মাহবুব নুন্না আমাদের সাথে আছে, সোনিয়া আছে আমাদের সাথে, তাসমিয়া আছে আমাদের সাথে মালিবাগ থেকে, মিরাজ আছে আমাদের সাথে, সে আসতে চায়, আমাদের হাবিব আছে আমাদের সাথে, এমবি মেহেদি আছে আমাদের সাথে শরীফুল ইসলাম আমাদের সাথে লিখেছে, গল্পগুলো শুনছি খুব ভালো লাগছে। শামিমা আছে আমাদের সাথে ঢাকা থেকে, তামিম আছে আমাদের সাথে আছে লিটন মল্লিক, রুবায়া আছে আমাদের সাথে আছে যাত্রাবাড়ি থেকে হৃদয় খান আছে আমাদের সাথে, এমডি শরীফ আছে আমাদের সাথে, মেহেদি হাসান আছে, রিমন আছে আমাদের সাথে, মাহবুব আছে এয়ারপোর্ট থেকে, রাসেল কবির আছে আমাদের সাথে, জাহিদুল আছে আমাদের সাথে, তারপর যে রুবা আছে আমাদের সাথে, ডিজে মোরন আছে আমাদের সাথে, জারিন আছে আমাদের সাথে। এই মুহূর্তে অনেকগুলো বন্ধু আছে আমাদের সাথে। এসএমএস মাধ্যমে আপনার কথাবার্তাগুলো লিখতে থাকুন এবং ফেসবুক মাধ্যমে যারা আমাদেরকে ইনবক্স করছেন তারা অবশ্যই স্টোরিগুলো ইনবক্স করবেন। শুধু কমেন্ট ইনবক্স করে কোনো লাভ হবে না, বিকজ আমরা সেই কমেন্টগুলো ইনবক্সগুলো চেক করতে পারি না এবং সেটা রিড আউট করবার সম্ভাবনা খুবই কম রয়েছে। এশিয়ান রেডিওর যে ফ্যান পেজ রয়েছে উইচ ইজ www.facebook.com/asianradio এবং সেখানটায় আপনি যে পোস্টটি পাবেন সেই পোস্টে কমেন্ট করবেন, লাইক দিয়ে শেয়ার করবেন যাতে করে আপনার ফ্রেন্ডরা মিস না করে ফেলে। মিজহারুল ইসলাম লিখেছেন আমাদেরকে, ফয়সাল খান লিখেছেন ভয় লাগছে, আজ প্রথম শুনছি, অনেক ভয় করছে কিন্তু অনেক এনজয় করছেন পুরো ব্যাপারটা। মাজিদ আল রাহাত লিখেছেন ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা খুব বেশি ভয়ের। প্রসেনজিৎ লিখেছেন আজকে প্রথম শুনে পুরোপুরি ভীতি জেগে গেল, খুব ভয় পাচ্ছি তবু শোনা বন্ধ করতে পারছেন। সাব্বির হোসেন লিখেছেন আমি প্রোগ্রামে জয়েন করতে চাই, আমাকে কি কি করতে হবে প্লিজ একটু বলবেন। আপনাকে অবশ্যই মোবাইলের মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে AR অর্থাৎ এশিয়ান রেডিও যে শর্ট ফর্ম, সেই শর্ট ফর্মটা লিখে একটু ছোট্ট স্পেস দিয়ে আপনার লিখতে হবে B90.8 অর্থাৎ ভৌতিক 90.8 FM এর শর্ট ফর্ম B90.8, এরপর আপনার নাম এবং মোবাইল নাম্বার লিখে সেন্ড করতে হবে 2323। এই নাম্বারটা ভৌতিক টিম আপনার সাথে যোগাযোগ করবে স্টুডিওতে আসার জন্য। ডিয়ার লিসেনার্স, আমরা এ পর্যায়ে চলে যাব আমাদের শ্রোতার কাছে যিনি এই মুহূর্তে আমাদের সাথে স্টুডিওতে লাইভ রয়েছেন এবং ওনার কাছ থেকে প্রথম যে ঘটনাটা আমরা শুনছিলাম এটা খুব বেশি ভয়ঙ্কর না হলে কিন্তু বিশ্বাসযোগ্য একটি ঘটনা, কারণ সাধারণত বিশ্বাসযোগ্য ঘটনাগুলো একটু কম ভয়ঙ্কর হয়ে থাকে। এনিওয়েজ, আমরা তার কাছ থেকে সেকেন্ড স্টোরি জানবো। যিনি এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন তার নামটা হচ্ছে ইশতিয়াক আহমেদ। চাইলে আপনি তার মতো করে স্টুডিওতে এসে আমাদের সাথে ঘটনা শেয়ার করতে পারেন। সেটার জন্য আপনাকে মোবাইলের মেসেজ অপশনে যেতে হবে, টাইপ করে ফেলতে হবে AR, স্পেস দিয়ে দিতে হবে B90.8, আর একটি স্পেস দিয়ে আপনার নাম এবং সেলফোন নাম্বার লিখে সেন্ড করতে হবে 2323 এই নাম্বারটায়। আমরা আপনার কাছ থেকে এই পর্যায়ে দ্বিতীয় ঘটনাটি শুনবো। জি, আপনি ঘটনায় চলে যান। জি, এর কিছুদিন পরে, আচ্ছা, আপনার পার্কে যে ইনসিডেন্টটা ঘটেছিল এর কিছুদিন পরের ঘটনা। জি জি। কতদিন পরের ঘটনা এটা? প্রায় 6-7 দিন তো হবে আর কি। আচ্ছা, 6 থেকে 7 দিন। জি, 6-7 দিন পরে আমরা কিন্তু ওই পার্কে ঘটনার পরে কিন্তু আর কখনো পার্কে সন্ধ্যার পরে যাইনি আর। আচ্ছা, আপনার টোটাল সব সার্কেল বন্ধ করে দিয়েছেন? ভয় পেয়েছিলেন? জি জি। আচ্ছা, ওকে। কারণ আমরা হয়তো একজন হয়তো ভুল দেখতে পারি কিন্তু আমরা সবাই তো আর ভুল দেখতে পারি না এই আর কি। তো এরপরে যে ঘটনা ছিল 6-7 দিন পরেই দেখা যাচ্ছে প্রায় পুকুর আমাদের আপনার কোয়ার্টারের ভিতরে পুকুর ছিল একটা, ম্যাক্সিমাম কোয়ার্টারে তো পুকুর থাকে। তো এই পুকুরের উপরে আপনার প্রায় 15-20 হাত উপরে হবে, প্রায় দেখতাম যে আগুনের একটা বাটির মধ্যে অনেক আগুন, যেটা পানির উপরে ভাসতেছে এরকম আর কি, প্রায় 15-20 হাত উপরে হবে। আচ্ছা, ওকে। তো এই জিনিসগুলো মানে প্রথম মনে করতাম যে হয়তো ওই মানে চোখে ভুল দেখছি বা এমন কিছু, তখন ওই জিনিসটা মানে মাথায় ওইরকম ভাবে নিতাম না। দেখা যেত আপনার এরকম মানে মানুষ অনেক কিছু কল্পনা করে, দেখতাম যে ঘুমের ঘোরে আমি আকাশে উঠতেছি, সুপারম্যান হয়ে গেছি। আপনি মনে করতেন যে এটা শৈল্পিক হয়তো বা ছোটবেলা সাধারণত যেরকম চিন্তা করে আসলে সেটা ঘটতো? জি জি। আচ্ছা, এখন ওইটা যে ঘটতো তখনও বুঝতে পারতাম না, আমি ভাবতাম যে হয়তো এটা আমার মনের একটা কল্পনা।
তো তখন একটু কল্পনাশীল ছিলাম বেশি। তো ওই কিছুদিন হওয়ার পরে প্রায় রাত্রেবেলা দেখা যেত এই জিনিসটা হয় ঠিক 12টা-1টা পরে। তো এই জিনিসগুলো দেখার পরে হঠাৎ করে কিছুদিন যাবৎ দেখলাম যে শুরু হলো ছাদের উপরে হালকা হালকা করে শব্দ, এই জন্য হাঁটতেছে। আবার মাঝে মাঝে শব্দটা একটু গাঢ়, যেমন ইট ভাঙার মতো যেরকম একটা শব্দ থাকে। এটা আপনার বাসার ভেতরে যখন থাকতেন তখন হ্যাঁ, আমাদের বাসাটা মানে কোয়ার্টারের বাসাগুলো তো দোতলা, আমরা দোতলাই থাকতাম। আচ্ছা, যার কারণে শব্দটা একটু প্রকট ভাবে একটু বেশি করে আসতো হয়তো মাঝে মাঝে। তো আমি তখন মনে করেন নড়াচড়া বন্ধ করে চুপচাপ থাকতাম, হয়তো চোর ভাবতাম। কিন্তু চোর থাকলে সারা রাত তো চোর থাকে না। জি। তো এরকম বেশ কিছুদিন করার পরে আমরা সবাই মানে যারা সার্কেল ছিলাম সবাই মিলে নামাজ পড়তে যেতাম। ফজরক্ত জোহরক্ত পারতাম না, স্কুলে থাকতাম, যার কারণে ফজরক্ত, এশা, আসর, মাগরিব এগুলো আমরা নামাজ পড়তাম। তো সবাই একজন একজনের ডাক দিতাম। দেখা যেত আমি আগে উঠলে ওদেরকে ডাক দিতাম, বা ওরা আগে উঠলে আমাদেরকে ডাক দিত, এইভাবে ফজরক্ত চলতো। তো হঠাৎ করে একদিন দেখি সায়েম নামে একটা ছেলে আমাকে ডাকতেছে। আমি উঠে গেলাম, যে ফজরক্ত হলো, উঠে গেলাম। উঠে একসাথে গেলাম, বেরোলাম। বের হওয়ার পরে আরো অনেকে যারা আছে তাদেরকে ডাক দিতে গেলাম, তাদের কোনো খবর নেই, সারা শব্দ নেই। তো বললাম যে ওরা মানে বাসা বাইরে থেকে নাম ধরে ডাকতেন সবাইকে? জি, সবাইকে নাম ধরে ডাকতাম, কারণ আমরা তখন ওই ফজরের নামাজ পড়তে সবাই একসাথে ডাকতাম। তো আমরা পরে দুজনেই গেলাম। ও সায়েম বলতেছে যে দেখ ওরা তো ঘুমাচ্ছে, শুধু শুধু ডিস্টার্ব করে লাভ নেই, তো চলো আমরা দুজনেই যাই। আর সমস্যা কি, মসজিদে তো সবাই আছে। যাওয়ার পরে দেখি হ্যাঁ সবাই আছে, মোটামুটি মানুষজন নামাজ পড়তেছে। প্রায় 2 রাকাত, মানে 2 কাতার পর্যন্ত আপনার মানুষজন ছিল। তো আমি নামাজ পড়লাম, নামাজ পড়ে সায়েম চলে গেল সায়েমের বাসায়, আমি চলে আসলাম আমার বাসায়। তো আমি এসে শোয়ার কিছুক্ষণ পরেই দেখলাম ওই আমার সাইকেল সবাই চলে আসছে, এসে বলতেছে এই তুই যাবি না নামাজ পড়তে? পরে আমি তো হা করে রইলাম, কিন্তু কি ব্যাপার, তোর নিচ থেকে এইভাবে ডাকতেছিস, তোদেরকে তো ফজরে ডাক দেওয়া হলো, তোর তো আসি না। আচ্ছা, আপনি কি এটা বাসায় যাবার পরের ঘটনা, মানে নামাজ পড়ে বাসায় চলে গেছেন তারপরে আপনাকে ডাকছে? জি, নামাজ পড়ে যখন আমি বাসায় ফিরে আসছি তার কিছুক্ষণ পরে শুয়ে পড়েছি, অলরেডি মানে ঘুম এসে যাবে আর কি ওই মুহূর্তে। তো আমি বললাম যে ঠিক আছে তাহলে তোরা নামাজ পড়তে যা। কারণ আমি যে কথাটা বলছি আমি তো মজা করে বলছি, কারণ আমি তো জানি আমি নামাজ পড়ে আসছি, তার মানে ওরা যে এখন যাচ্ছে, তো ওরা তো আর ওই মানে নামাজটা পেলো না, ওই হিসাব করে আমি মজা করে বলছি ঠিক আছে তোরা নামাজ পড়তে যা। তো ওরাও চলে গেল। তো সকালবেলা যখন করলাম তখন সায়েম, আমি, তারপরে রাজীব, নিশাত, ওরা আরো যারা ছিল, তো রাহাত, তো ওরা বলতেছে যে তোদেরকে ডাক দিলাম, তোরা দুজনে একজন উঠতে না। পরে সায়েম বলতেছে যে দেখ আমি তো বের হইনি, আমি তো নামাজ পড়িনি। পরে ওই রাহাত ওরা বলতেছে যে তাহলে ইস্তিয়াক যে বললো যে সায়েম আর তুই একসাথে নামাজ পড়লি। তো এই কথা শোনার পরে সায়েমও মানে হতভম্ব হয়েছে, কারণ আমাদের ওই সময়টা আমরা সবাই ভয় পাই, কিছু হলেই ভয় পাই, আর অন্ধকার হলে তো কথাই নেই। আচ্ছা, তো ওই সময়টা মানে আমরা পরে দেখা যায় ফজরের নামাজটা বন্ধই করে দিলাম, এতটা ভয় পেয়েছিল। বেসিক্যালি যেটা ঘটেছিল সেটা হচ্ছে আপনাকে হয়তো অন্য কেউ ডেকে নিয়ে গেছিল মসজিদে, এবং আপনি যাদের সাথে নামাজ পড়ছেন তারা হয়তো বা হিউম্যান বিং কেউ ছিল না, জিন পরিবার এই টাইপের ফেরেশতা বা এরকম কোনো কিছু একটা, তাদের সাথে আপনি নামাজ পড়ে বাসায় চলে এসেছিলেন, এবং এটা আপনার মনে ভয় জোগায়। এরপর থেকে আপনি সেখানে নামাজ পড়া টোটাল বন্ধ করে দেন জামাতের সাথে। আচ্ছা, পরে আপনি সবাই মিলে আলোচনা করে এটা আপনারা আবিষ্কার করলেন যে এটা এরকম কিছু জিন ছাড়া কিছু না, কারণ আমরা এর আগে তো দেখলাম যে পার্কের মধ্যে কি হলো, হিসাব করে আমরা স্টপ করে দিই। আচ্ছা, তো সেই সেন্স থেকে আমি বলবো যে আপনি অনেক সৌভাগ্যবান। আমি নিজেও পার্সোনালি চিন্তা করি যে এরকম কোনো শরীর যদি আমার আসতো, আমি যদি জিনের সাথে নামাজ পড়তে পারতাম। এনিওয়েজ, আমরা এই মুহূর্তে ভৌতিক 90.8 যারা শুনছিলেন আমাদেরকে তাদের এসএমএস গুলো আমরা পড়ে ফেলবো। আমরা ফিরছি আপনার কাছে একটু পর, আপনি আমাদের সাথেই থাকুন।
আপনার মন্তব্য আজকে শুনিয়ে লিখতে পারেন। লিখুন আর গল্পগুলো শুনতে কেমন লাগছে সেই কথা লিখুন। লিখুন আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে প্রথমে লিখুন AR স্পেস আপনার নাম স্পেস আপনার লোকেশন স্পেস আপনার কথাবার্তাগুলো লিখে পাঠিয়ে দিবেন 2323 নাম্বারটিতে। লিখেছে এমবি হোসেন আছে আমাদের সাথে কাওলা বাজার থেকে, অনেক শুনছে এবং অনেক ভয় লাগছে আমরা লিখেছে। তাকসিন আছে আমাদের সাথে, আব্দুল্লাহ আছে আমাদের সাথে লালবাগ থেকে, আচ্ছা ভালো লাগছে। মঞ্জু ফার্ম গেট থেকে গেছে ভালোবাসে প্রোগ্রামটা। সুমন বলছে যশোর থেকে আমাদের কাছে খুব ভালো লাগছে ভাইয়া, একটা বাস্তব ঘটনা আছে নিশ্চয়ই আমরা যে ওয়েগুলো বলছি সেখানে আপনি আপনার সেই ঘটনাটি লিখে পাঠাতে পারেন। আমাদের সাথে আরিফ আছে আমাদের সাথে, রাকিবা ঢাকা থেকে প্রথমবার শুনছে, অনেক ভালো লাগছে আমরা লিখেছে। সাইফুল আছে আমাদের সাথে গাজীপুর থেকে, আমাদের সাথে আছে উত্তরা থেকে ইঞ্জিনিয়ার রাজু, সে শুনছে এবং ভয় লাগছে। শাহজালাল আছে আমাদের সাথে নারায়ণগঞ্জ থেকে, তিনি এবং তার ওয়াইফ মিলে শুনছে, খুব ভয় লাগছে, দুজনই শুনছে। মিরাজ আছে আমাদের সাথে, আরশাদ সাভার থেকে আছে আমাদের সাথে, মাসুদ মিরপুর 14 নম্বর থেকে আছে, TI শুভ আছে আমাদের সাথে চাঁদপুর থেকে, খুব ভয় লাগছে। সুন্দর এমনটা লিখেছে যাত্রাবাড়ি থেকে আছে আমাদের সাথে, মামুন আছে আমাদের সাথে, জুথি আছে আমাদের সাথে ডেমরা থেকে, থ্যাংক ইউ সো মাচ। লিখেছে আমাদের সাথে তারিন আছে আমাদের সাথে, জয় আছে আমাদের সাথে, রোজ আছে আমাদের সাথে রামপুরা থেকে, খুব ভয় লাগছে। জয় আছে ফার্মগেট থেকে, নতুন বন্ধু এমনটা জানিয়েছে, স্বাগত জানিয়েছে আপনাকে ভৌতিক 90.8 ফিরোজ খান এবং কনক। সাদ আছে মিরপুর থেকে, ফাহিম আছে আমাদের সাথে, নূর ইসলাম আছে আমাদের সাথে, সুজন আছে আমাদের সাথে, এমবি সোহেল আছে আমাদের সাথে, বাসা বউ থেকে এসে আসতে চায়, ফোন নাম্বার লিখেছে। আমাদের সাথে আছে কল্পলোক আছে আমাদের সাথে, আমাদের সাথে আছে নাফিন আছে আমাদের সাথে বনশ্রী থেকে, আচ্ছা আমাদের সাথে আছে গুলশান থেকে পাবেল হুসাইন আছে আমাদের সাথে, অনেক আছে আমাদের সাথে, রুভা আছে ফার্মগেট থেকে সবসময় আছে আমরা লিখেছে। রমজান আছে গাজীপুর থেকে, খুব ভালো লাগছে। ডিজে শামীম আছে আমাদের সাথে ঢাকা থেকে, মোতালেব আছে আমাদের সাথে, সেই এশিয়ান রেডিওকে অনেক অনেক ভালোবাসা এবং এই শোটা সবসময় শুনবে এমনটাই প্রতিশ্রুতি দিয়েছে। ঝর্ণা আছে আমাদের সাথে নারায়ণগঞ্জ থেকে, সে শুনছে এবং এমনটাই লিখেছে। সামিয়া আছে আমাদের সাথে গাজীপুর থেকে, লিখেছে আমি এই শোটা শুনি এবং আমার সবগুলো বন্ধুকে বলি এই শোটা শোনার জন্য। থ্যাংক ইউ সো মাচ বন্ধু। আমরা আশা করি আপনাদেরকে বলছি যে আপনার আশেপাশে যে বন্ধুগুলো আছে তাদের সাথে আপনারা এই শোটা শোনার জন্য তাদেরকে বলবেন প্লিজ। লিখেছে আমাদেরকে রিপন আছে আমাদের সাথে ধানমন্ডি থেকে, শুনছে এবং আশা করি অনেক ভয় পাবো এমনটা লিখেছে। লাবিবাস আমাদের সাথে আছে সোনিয়া, অনেক ভয় লাগছে এমনটা লিখেছে। রাশেদ ইসলাম আছে আমাদের সাথে, রনি আছে আমাদের সাথে, সাইফুল আলম আছে গাজীপুর থেকে, আমাদের সাথে আছে নিম্মিয়া, ফতুল্লাহ নারায়ণগঞ্জ থেকে থ্যাংকস জানিয়েছে আমাদেরকে। লিখেছে আমাদের নাফিন আছে আমাদের সাথে, শাওন আছে আমাদের সাথে, হারুন সেও আসতে চায় আমাদের স্টুডিওতে, আরিফ আছে আমাদের সাথে আসতে চায়, ফোন নম্বর লিখেছে। গাজীপুর থেকে খায়রুল থ্যাংকস জানিয়েছে আমাদেরকে, ওয়েলকাম আপনাকে। শিহাব ফোন নাম্বার লিখেছে আসতে চায়, আমাদের সাথে আছে মামুন আসতে চায়, অনি আচ্ছা অনন্য এমনটাই লিখেছে, সেও আসতে চায় ঢাকা ক্যান্টনমেন্ট থেকে। লাইট অফ করে শুনছে এমনটাই লিখেছে। লাবিব আছে আমাদের সাথে, মাহবুব আছে আমাদের সাথে, এইভাবে অনেক অনেক বন্ধু এই মুহূর্তে আমাদের সাথে SMS এর মাধ্যমে যুক্ত আছে। আমার ফেসবুকে আমাদেরকে আজিজুল বাশির রাতুল আমাদেরকে থ্যাংক ইউ সো মাচ আপনার মূল্যবান মন্তব্যের জন্য এবং ব্যস্ততম শহরে আমাদের সাথেই থাকবার জন্য। শরীফ নাইম লিখেছেন এক্সাম কাল, তাও ভৌতিক শুনছি এক্সাম মিনি যারা রয়েছেন তাদের জন্য অফকোর্স বলবো ভৌতিক শোটা না। ফরহাদ ইসলাম লিখেছেন ভাই আছি তোমাদের সাথে, অনেক ভালো লাগছে। নারায়ণগঞ্জ থেকে আপনি লিখেছেন। হাসিবুল হাসান শান্ত আমাদেরকে লিখেছেন। টম লিখেছেন আমাদেরকে, এর বাইরে লিখেছেন ওকে অনেকেই লিখেছেন। মুশফিকুর রহমান সেলিম লিখেছেন দিস ইজ দ্য বেস্ট প্রোগ্রাম in the world. Of course, horror program মধ্যে হয়তো in the world. This could be the best program. I am not sure about that. This Saiful Islam Shumon, awesome show. আমি and আমার চার ফ্রেন্ড মিলে শুনছেন। আরিফ and আরফিন রহমান AR, আচ্ছা ভাই শোটা অনেক বেশি ভালো, আরো ভালো হতো যদি। ওকে আপনি থ্যাংক ইউ আপনার মন্তব্যের জন্য। লিখেছেন আমাদেরকে প্রিন্স খান, মেহেদি হাসান, নীরব সহ আরো অনেকে লিখতেন আর লিখতে থাকবেন। আপনার কথা করতে 2323 এই নাম্বারটা। বলছিলাম ফেসবুকের কথা, ফেসবুকে যদি কেউ লিখতে চান তাহলে অবশ্যই facebook.com/Asian Radio এই অ্যাড্রেসে যে পোস্টটি দেওয়া রয়েছে সেই পোস্টটিতে আপনার কমেন্ট করবেন যাতে করে আমরা অন এয়ার করতে পারি।
লিসেনার্স শুনছেন ভৌতিক 90.8। এরপরে আমরা চলে যাব আমাদের শ্রোতার কাছে, যেটা আমাদের সাথে রয়েছেন অলরেডি। তিনি দুটো ঘটনা আমাদের সাথে শেয়ার করেছেন। আপনি যদি স্টুডিওতে এসে ঘটনা শেয়ার করতে চান তাহলে লিখতে হবে B90.8, আর একটি স্পেস দিয়ে আপনার নাম এবং সেলফোন নম্বর লিখে সেন্ড করতে হবে দ্য সিগনেচার নাম্বার উইচ ইজ 2323। আপনাকে আরো একবার স্বাগত জানাচ্ছি এশিয়ান রেডিও 90.8 FM এ। আমরা একেবারে শেষের যে গল্পটা শুনবো সেই গল্পটাতে আমরা সরাসরি চলে যাই। প্রিয় শ্রোতা, এটা আমার শেষ গল্প এবং এটাই মেজর গল্প ছিল। তো যে ঘটনাটা এখন শেয়ার করব সেটা আমার বেশি দিন হয়নি, প্রায় 3-4 বছর হবে আগে। আচ্ছা, আজকে থেকে 3-4 বছর আগের ঘটনা। জি। যে আপনি প্লিজ এটা কন্টিনিউ করুন। তখন আমরা ছিলাম আপনার নিকেতন, গুলশান নিকেতনে থাকতাম। তো পিয়ানো ছিল আমার সবচেয়ে বড় একটা শখ। এবং আপনার ফেভারিট ইনস্ট্রুমেন্ট আপনি যদিও বলছিলেন একেবারে শুরুতে, জি। এটা আপনি সব থেকে বেশি বাজাতেন। জি। আচ্ছা, ওকে। এটাই ছিল আমার সবচেয়ে আমি সবচেয়ে বেশি লাইক করতাম, লাভ করতাম পিয়ানোটা। তো যেহেতু আমি একজন মিউজিশিয়ান, তো বেসিক্যালি দেখা যায় সারাদিন কাজের পর বা টুকটাক যাই করি, এরপরে দেখা যায় আপনার রাত্রেবেলা মিউজিক পিয়ানোটা কিছু না কিছু টিউন করার জন্য বা কোনো কিছু ভালো লাগার জন্য ওই টুকটাক পিয়ানো দেখা যায় 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা এভাবে রাত্রেবেলা আচ্ছা, বাজাতাম আর কি। এটা ডিপেন্ড করতো আপনার যতক্ষণ পর্যন্ত ভালো লাগে আপনি জি ততক্ষণ পর্যন্ত বাজাতেন। ততক্ষণ পর্যন্ত বাজাতাম। দেখা যেত যে রাত 10টা, 11টা, 12টার পর থেকে শুরু করতাম, রাত 3টা, 4টা, 5টাও বেশি যেত। ভোরবেলা আমি ঘুমোতে গেলাম। আচ্ছা আচ্ছা, এটা কি শুধু ভালো লাগা থেকে করতেন নাকি কোনো কিছু যদি বের হয়ে আসে, কোনো মিউজিক যদি সুন্দর, যেহেতু আপনি একজন মিউজিশিয়ান? অ্যাকচুয়ালি কোনো কিছু বের হওয়ার চিন্তা আমি তখন করতাম না। তখন যে চিন্তাটা করতাম সেটা হচ্ছে আপনার যে আমার আমি পিয়ানোটা লাভ করি, তো ওই হিসাব করে কোনো কিছু শেখা বা কোনো নতুন কিছু করা, যেটা শুধুমাত্র আমার জন্য। আচ্ছা, পুরো টাইমটা শুধুই আপনার ছিল, পুরের মধ্যে ডুবে থাকতেন আপনি সেই পিয়ানোর সাউন্ডের ভিতরে? জি। আচ্ছা, ওকে। তো প্রায় রাত্রেবেলা কাজ পিয়ানো বাজানোর সময় দেখা যেত হঠাৎ করে একটা শব্দ হতো, এই শব্দ, এই শব্দ। তো এই শব্দটা কখনো আমি দেখি নাই যে সাস্টেন করতে। আচ্ছা, হঠাৎ টুক করে একটা শব্দ হলো বা টুকটাক কিছু একটা শব্দ হতো, যে শব্দটা হবার কথা ছিল না, যে শব্দগুলো হবার কথা ছিল না। তো আর এই জিনিসগুলো আমি প্রায় লং টাইম জিনিসটা আমি উপভোগ করি, যে টুকটাক শব্দ। তো আমি ভেবে নিতাম যে আশেপাশের মানুষজন হয়তো কিছু একটা করতেছে, তো এই কারণে হতে পারে। আবার দেখা যেত নিচে নাইট গার্ড ছিল, তারা হয়তো আসলে দেখা যেত শব্দ করতো, বাঁশি বাজাতো, আর গাড়োয়ানরা থাকতো রাত্রেবেলা। তো দেখা যেত এইসব কারণে হয়তো শব্দরত হয়। তো কিছুদিন যেতে না যেতে আমি কিছু টিউন করতে গিয়ে দেখলাম আমার টিউনগুলো একটু অন্যরকম হতো। আচ্ছা, আমার টিউনের পাশাপাশি কে যেন আরো টিউন করতো, অন্য কেউ হয়তো পিয়ানো বাজাতো, আমার কানে আসতো কিন্তু দেখতাম না। দেখলাম আশেপাশে সবাই তো অন্ধকার, সবার ঘরের বা রুমের লাইট নিভানো। তো যার কারণে আমি চিন্তা করতাম যে আমি হয়তো আলোতে কাজ করতেছি, হয়তো অন্য কেউ হয়তো মোবাইলে শুনতেছে বা কম্পিউটারে শুনতেছে, এরকম একটা ভেবে নিতাম। তো ভালো লাগতো, ওই টিউনগুলো ভালো লাগতো। তো কিন্তু এক্স্যাক্টলি আমি যে টিউনগুলো ইউজ করতাম, যে টোনগুলা ইউজ করতাম, ওই টোনগুলা ওখান থেকে ভেসে আসতো মাঝে মাঝে। আচ্ছা, জি। তো ওই ভেসে আসা টোনগুলো আমি তখন চিন্তা করতাম যে এই যে সুরটা বাজলো ওটাকে ফলো করে আমি আরেকটা সুর ওইটাকে বেস করে যে দেখি যে কি করা যায়, কিভাবে করা যায়। এই জিনিসটা এরকম করেছে, তাহলে আমি ওরকম করে দেখি কেমন লাগে। এই জিনিসগুলো দেখতে দেখতে কিছু প্রায় মাসখানেক পরে দেখা গেল যে ওটা কন্টিনিউয়াসলি মাঝে মাঝে চলে আসে। আমি বাজানোর আগের থেকে শুরু হয়ে যায় বা আমার তালে তালে ওটা চলে। তো এই জিনিসগুলো আমি খুঁজে পেতাম না, ফাইন্ড আউট করতে পারি নাই। আচ্ছা আচ্ছা, তো ফাইনালি আমি যেটা নোটিস করলাম, আমি যেই টিউনগুলো বাজাতাম তো সেগুলো খেয়াল করলাম যে ওগুলা কোনো কিছুর মধ্যে পড়ে না, বা কোনো রোমান্টিক
Okay. বা স্যাড কোনো কিছুতে পড়ে না। তো মানে একদিকে খেয়াল পিয়ানো সেটার উপর বেস করে যে পিয়ানোটা বাজে। জি 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 আচ্ছা, সেটা ওই যে নোট খুঁজে পাচ্ছিলেন না। জি জি কোনো দিক খুঁজে পাচ্ছিলাম না। তো লাস্টে দেখলাম যে এটা হরর দিকে চলে যাচ্ছে, মানে ভৌতিকের দিকে চলে যাচ্ছে। এরপরে যেটা হলো যে ভৌতিক হলেও কিছুটা ভালো লাগা তৈরি হলো, যদিও ভৌতিক তো ভালো লাগা তৈরি হলো, কিন্তু আমি মানে ওইভাবে রিয়েলাইজ করতে পারি নাই যে এটা আমাকে কোনো কিছু প্রভাব করতেছে, ওইরকম কিছু আমি ফিল করিনি তখনও। কিন্তু জাস্ট আমাকে ব্যাকআপ দিচ্ছে এই ভৌতিক যে টোনগুলা, এই টোনগুলোতে মানে ব্যাকআপ দিচ্ছে। এবং আপনি শেষ সবগুলো সাউন্ডের সাথে অভ্যস্ত ছিলেন এবং এনজয় করছিলেন। হ্যাঁ হ্যাঁ আচ্ছা। এক্স্যাক্টলি, আপনি আমার মনে কথা বলছেন। আমাদের সেটাই মনে হয়েছিল, কারণ হরর একটা সোর্স আপনি খুঁজে পেয়েছেন এবং তারপরে আপনি সেটার সাথে কন্টিনিউ হচ্ছেন। অ্যাজ এ স্টুডেন্ট অফ ফিলোসফি আমি এটা বলতে পারি, যেহেতু সাইকোলজি নিয়ে পড়াশোনা করেছি। সো তার সাথে আমি এটা বললাম, তো আপনি সেটার সাথে অভ্যস্ত ছিলেন এবং আস্তে আস্তে সেটা এনজয় করতে শুরু করলেন। আচ্ছা, এনজয় ওকে। করতে শুরু করলাম। তো এরকম এনজয় করতে করতে হঠাৎ করে এক রাতে মানে কি বলবো, মানে কে যেন দরজা নক করতেছিল। তো দরজাটা ছিল এটা অন্যান্য দিনের ঘটনা। হঠাৎ করে একদিন আর কি, এক রাতে এই ঘটনাটা। তো 3 তারিখ তো মনে নেই। তো এই দরজা নক করতেছিল আমার ঠিক বারান্দার দরজাটা। আমি বললাম যে এত রাতে বারান্দা থেকে নক করে কে? তো তখন এই জিনিসটা মাথায় ঢোকে যে বারান্দা থেকে কে একজন নক করতেছে। তো আমি ভাবলাম হয়তো কোনো কিছু মানে বাড়ি খাচ্ছে, এরকম একটা চিন্তা করে তবুও আমি দরজাটা খুললাম। আচ্ছা দরজাটা খুলে দেখলাম যে কেউ নেই। আচ্ছা। তো এরকম আবার কয়েকদিন যাওয়ার পরে হঠাৎ করে দেখলাম যে কন্টিনিউসলি নক করতেছে। তার কিছুদিন পরে আমি পিয়ানো নিয়ে যখন বাজাচ্ছিলাম, তো হঠাৎ করে একটা নক করলো, কে জানো টক টক করে নক করলো। তো নকটা ছিল অন্যরকম, শব্দটা এমনভাবে শব্দটা আসছে যে আমি স্পষ্ট বুঝতে পারলাম, কিন্তু জোরেও না আস্তেও না। আচ্ছা, ইট ওয়াজ ভেরি স্মুথ। ওকে। তো এরপরে আমি দরজাটা খুললাম, খোলার পরে হঠাৎ করে কেমন যেন একটা গন্ধ আসলো। গন্ধটা ঠিক আপনার ওই রজনীগন্ধা যেমন, মানে স্মেলটা এমন ভাবে আসতেছে, মানে নিঃশ্বাসে মানে গন্ধটা আমার পুরো ভিতরে ফিল হচ্ছিল একটা। আচ্ছা আচ্ছা। তো ওই মুহূর্তে আমার মানে হঠাৎ করে একজনকে দেখলাম যে আমাকে ডাকতেছে। এটাকে আপনি দরজা খুলে তারপর দেখেছেন? হ্যাঁ, দরজাটা খোলার পরে হ্যাঁ। ওই স্মেলটা আসলো, আসার পরেই দেখলাম যে একটা মেয়ে দাঁড়িয়ে আছে সাদা জামা পরে। তো মেয়েটার হাতে পিয়ানো ছিল, কেউ আমাকে বলতেছে আসো। আচ্ছা। তো এই মেয়েটা ডাকতেছিল, তো ওটা দেখে আমি মেয়েটার দিকে এগিয়ে গেলাম। তো এগোতে এগোতে হঠাৎ করে আমার অনুভূতিটা চেঞ্জ হয়ে গেল। তো আমি হঠাৎ করে মানে মনে হচ্ছে যে জ্ঞান ফিরে আসলো। তো তাকে দেখি কিছু নেই, সাথে সাথে রুমে চলে আসি, বারান্দা দরজাটা লাগিয়ে দিয়ে। আচ্ছা আচ্ছা। তারপরে আসার পরে আমি সাথে সাথে দরজাটা লাগিয়ে দিই। তারপর আমি সাথে সাথে আমার ফ্যামিলির যারা ছিল, আমার মা, আমার বোন, ভাই, এদেরকে ডাক দিলাম। তো ডাক দেওয়ার পরে এদিকে কিছু বলিনি আমি যে আমি কি দেখেছি। তো তখন তারা জিজ্ঞেস করছিল কি হয়েছে। আমি বলেছি আমার ভালো লাগছে না, শরীরটা খুব খারাপ লাগছে। তো তখন তারা বলেছে ঠিক আছে, তাহলে মা বললো যে তুই আমার সাথেই ঘুমা। আচ্ছা আচ্ছা। তো এরপরে আমি যখন সকাল হলো তখন আমি ঘটনাটা খুলে বললাম মাকে। তো মাকে খুলে বলার পরে মা আপুর সাথে কথাটা শেয়ার করলো। শেয়ার করে তো আমি বুঝতে পারলাম যে আসলে এটা অন্য একটা কিছু। আর একটানা 1 মাসের মতো, প্রায় 30-40 দিনের মতো আমি অসুস্থ ছিলাম। আচ্ছা, তো এই ছিল আপনার ঘটনা। থ্যাংক ইউ সো মাচ স্টুডিওতে এসে আপনার ঘটনাগুলো শেয়ার করবার জন্য। ধন্যবাদ সবাইকে। আপনাদের
এস বন্ধুরা, আপনার সাথে আপনার এই শো সম্পর্কে যদি আপনি কোনো মন্তব্য করতে চান, আপনার আজকে আমাদের লিসেনার গল্পগুলো কেমন আছে আর আজকে শোটা কেমন আছে সে কথা লিখে জানান দিতে পারেন। লিখুন আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে প্রথমে লিখুন AR স্পেস আপনার নাম স্পেস আপনার লোকেশন স্পেস আপনার কথাবার্তাগুলো লিখে পাঠিয়ে দিবেন 2323 এই নাম্বারটিতে। আর আপনার সাথে ঘটেছে অথবা আপনার শোনা যদি কোনো ঘটনা যদি আপনার সাথে থাকে সেটা আমাদের কাছে লিখে জানান দিতে পারেন www.facebook.com/ভৌতিক90.8। সেখানে এসে ইনবক্স করে আপনার ঘটনাটি লিখে পাঠিয়ে দিতে পারেন। মাহফুজ আছে আমাদের সাথে রূপগঞ্জ থেকে, আমাদের সাথে আছে শিমু, সে ফোন নাম্বার দিয়েছে, আসতে চাচ্ছে। রাজনা আহমেদ আসতে চাচ্ছে। রাসেল ইসলাম আমাদের সাথে আছে জামালপুর থেকে। নূর আলম আছে আমাদের সাথে আছে। মাহাতাব আছে আমাদের সাথে। মাহমুদুল হাসান আছে আমাদের সাথে। সাদিকুর রহমান আছে আমাদের সাথে। সালাম আছে উত্তরা থেকে, নিউ বন্ধু এমনটা জানিয়েছে। হালিম আছে আমাদের সাথে জামালপুর থেকে, আমাদের সাথে আছে। তারিন আছে আমাদের সাথে, সে শুনছে এবং অনেক ভালো লাগছে এমনটা লিখে জানিয়েছে। আমাদের সাথে জনি আসতে চায়, ফোন নাম্বার লিখেছে। মিহাব আছে আমাদের সাথে। নূর আলম আছে আমাদের সাথে আছে। আরো নাম হচ্ছে রকিব হাসান আছে আমাদের সাথে। পপি আছে আমাদের সাথে, ঢাকা মহিলা পলিটেকনিক্যাল থেকে আছে। এটা আমাদের শুনছে এবং ভয়েস খুব ভালো লাগছে আমরা লিখে জানিয়েছে। মোমো আছে আমাদের সাথে। সোহেল আছে আমাদের সাথে, আসতে চাচ্ছে। লিশা আছে আমাদের সাথে আছে। আশিফুর রহমান বাতুল আছে। মেজাবিন আছে। সুজন আছে আমাদের সাথে ফার্মগেট থেকে, অনেক ভয় লাগছে সে এবং তার ওয়াইফ মিলে শুনছে। মোস্তফা আছে আমাদের সাথে, মিরপুর 1 নম্বর থেকে আছে। সুস্মিতা, নতুন বন্ধু আশিক আছে আমাদের সাথে। ইমন আছে আমাদের সাথে। মোতালিব আছে, মিতু আছে রূপগঞ্জ থেকে। হাবিব আছে আমাদের সাথে চক বাজার থেকে। ইসলাম আছে আমাদের সাথে মহাকালী থেকে। শুভ আছে আমাদের সাথে। ফাইম আহমেদ আছে আমাদের সাথে। সুমন আছে বাড্ডা থেকে। মারুফ আছে টঙ্গী থেকে। সালিন ফোন নাম্বার দিয়েছে, আসতে চায়। রাফি আছে আমাদের সাথে। এই মুহূর্তে অনেকগুলো বন্ধু আছে আমাদের সাথে। ফেসবুকে যারা লিখছেন তাদেরকে লিখতে হবে www.facebook.com/asianradio। ঠিকানা অবশ্যই আপনার কমেন্ট করতে হবে, তাহলে আমরা অর্ডার করবার চেষ্টা করবো। আর হাসান সাদ লিখেছেন অসম একটা শো ভাইয়া। ওকে লিখেছেন আমাদের সালাউদ্দিন আহমেদ, আজ ঘটনাগুলো ভালো লাগছে কিন্তু তার চেয়ে ভালো লাগে উপস্থাপনা। ইচ্ছে নদী লিখেছেন অসম হচ্ছে। এমডি সাব্বির হোসেন লিখেছেন ভাই আজকে আমি প্রথম শুনছি, এই শো কখন হয় জানলে খুব ভালো হতো। এই শো প্রতি মঙ্গলবার ঠিক রাত 12টায় শুরু হয়ে থাকে। মাদানিজ হাসান লিখেছেন মিরপুর 1 থেকে আছি এবং প্রচন্ড ভয় লাগছে। রবিও রাজকুমার পুলো ওকে লিখেছেন আমাদেরকে মিউজিশিয়ানের গল্পগুলো বেশি ভালো লাগছে এবং বাক্যগুলো শোনার অপেক্ষায় রয়েছেন। আজিজুর রহমান ডেঞ্জার লিখেছেন কাহিনী তো অনেক ভয়ের। আচ্ছা, অনেকে লিখছেন আমাদেরকে, অবশ্যই যারা ফেসবুকে শুনে ভালো লেগেছে শেয়ার করবার জন্য অনুরোধ করছি। এই মুহূর্তে আমরা চলে যাবো বিগ স্টোরিতে এবং এই স্টোরিটা শুনে আপনার কমেন্ট এবং ফেসবুক থেকে যে এসএমএস গুলো আছে সেই এসএমএস গুলো নিয়ে আমরা আজকের মতো বিদায় নিব। আমরা এই মুহূর্তে চলে যাবো বিগ স্টোরিতে। সাহিত্য রস, অফকোর্স এটা শুনতে শুনতে কিন্তু আপনি আপনার কথাবার্তাগুলো 2323 এই নাম্বারে লিখবেন এবং আমাদের ফেসবুকে লিখবেন facebook.com/asianradio। মৌসুমী বাড়িতে শীতে মৃদু বৃষ্টিপাত হয় 2-1 দিন। শেষ অগ্রহায়ণে সারাদিন মেঘলা, মধ্যে মধ্যে ঝিরঝিরানি ঠান্ডা হাওয়া নিয়ে দিনটা সেরকমই এলো দেখেও ঘর থেকে বের হওয়াটাই ভুল হয়েছিল। কিন্তু যোগেন ঘোষ যে কাণ্ড করল তাতে না বেরিয়ে উপায় কি। 5,000 টাকা কম কথা নয়। পরশু থেকে টাকার শোকে মন অস্থির হয়ে কোনো কাজকর্মই ভালো লাগছিল না। বন্ধুত্বের মুখোশ পরে বিশ্বাসঘাতকতা করা মানুষটির মুখোমুখি হবার জন্য ক্রোধে মাথাও ঠিক রাখেনি, নইলে এমন আবহাওয়ায় কেউ বের হয়? যোগেন রাতারাতি স্টেশনারির দোকানটা বিক্রি করে সব পাওনাদারকে ফাঁকি দিয়ে কেটে পড়বে কে জানত। অবস্থা খারাপ চলছিল, দোকানের ভাড়াও বাকি পড়েছিল। যাই হোক, এক রাতে তো দোকান বিক্রি হয় না। গোপনে তার প্রস্তুতি চালাচ্ছিল, কাউকে জানতে দেয়নি। মহা ধুরন্ধর, অথচ তার সঙ্গে কেমন বন্ধুত্বের ভান দেখাতো। বাড়িওয়ালা জগদীশও কিছু বলেনি, সেও টাকা পেয়েছে এ বাবদ। 5,000 টাকা কম কথা নয়, উদ্ধার করতেই হবে। যোগেন যাবে কোথায়? নিরেখাত গ্রামের বাড়ি। অনেকদিন আগে বন্ধুত্বের খাতিরে বাড়ি নিয়ে গিয়েছিল, সেই বাড়িতে ওকে ধরার উদ্দেশ্যেই আজকের যাত্রা। যাত্রাটা মোটেই শুভ হয়নি। দিনের আলোয় নামা যেত আমোদপুর স্টেশনে, কিন্তু
দানাপুর ফার্স্ট প্যাসেঞ্জার 3 ঘন্টা লেট করে বসল। তারপর বাস ধরতে হলো। কালো আকাশের জন্য সন্ধ্যাটাও চটজলটি নেমে পড়ল। রাস্তাটা মনে আছে, ভয়ের কিছু নেই। সোজা মাটির সড়ক, একটা জঙ্গলে ডাঙ্গা, তারপর মাঠ পড়বে, মাঠ পেরোলেই গায়ের ঘর। বাস বাস যেখানে নামাই সেটা মোড় বটে রামপুরের, কিন্তু ঘর বাড়ি নেই, একটা চায়ের দোকান নেই, আমের বাগান, তারপর খুদে জঙ্গল, যাকে বলে জংলা ভুঁই। মাটির সড়ক ওটাকে চিরেই বেরিয়ে গিয়েছে। ঝিরঝিরে বৃষ্টি আর হিমেল হাওয়ায় খানিকটা হাঁটতেই কাঁপুনি ধরে গেল। মাথা পাক দিয়ে গলায় জড়ানো মাফলার, ভেতরে সোয়েটার, শার্ট, প্যান্ট, মোজা পরা পা, জব্বর শালমুড়ি দিয়েও যেন রেহাই নেই। বৃষ্টিকে তোয়াক্কা না করলেও হাওয়া যেন ভেতরে বরফ ঢুকিয়ে দিচ্ছে। একটু তাপের জন্য কি আকুলতা, মনে মনে ভাবে এজন্যই বলে জেদ খুব বেড়া বস্তু, মাথা ঠান্ডা রেখে সব কাজ করতে হয়। ফ্যাসাদে না পড়লে মানুষ তা বোঝে না। কতটা পথ হেঁটেছে হিসেব থাকে না, কিংবা পথ বেড়েই চলেছে। এটা যে ডাঙ্গা তা ঠাউর করা যাচ্ছে দিব্যি, পাথুরে ডাঙ্গা, ফলে হোঁচটও খেতে হলো। বুট জুতো তাই কিছুটা রক্ষে। তবে রক্ষের আরেকটা ব্যাপারও পেয়ে গেল শিবনাথ। একটা বাড়ি তার নজরে পড়ল অন্ধকারে। বাড়ি এদিকে তাহলে আছে। আগের আশায় যোগেনের সঙ্গে গল্প করতে করতে চোখে পড়েনি। যাক, ভেতরে ঢুকে সে আশ্রয় নেবে, লোক নিশ্চয় আছে। দরজা ঠেলতেই খুলে গেল। ছাউনি দেওয়া বারান্দার পরই ঘর। অন্ধকারে ঠিকঠাক ঠাউর করা যায় না। ঘরে চেয়ারে বসে থাকা মানুষটিকে সে দেখতে পেল। রোগাটে গড়ন, মাথায় ধবধবে সাদা চুল, তীক্ষ্ণ চোখ, চাদর মুড়ি দিয়ে বসা, কোনো আপ্যায়ন নেই। তীক্ষ্ণ চোখে তাকে দেখছে। পাশেই বিছানা। মেঝেই খানিকটা হেঁটে মানুষটির মুখোমুখি হতেই বিছানা দেখল। ঘরের ভেতর উষ্ণতায় ভরা। শিবনাথ বসে পড়ল বিছানায়। অচেনা জায়গায় এসেছেন মনে হচ্ছে, নতুন মানুষ। হ্যাঁ, রামপুর যাব। তা আসছেন কোথা থেকে? হাওড়া থেকে। আপনি মশাই ভুল রাস্তায় এসে পড়েছেন। শিবনাথ ব্যস্ততার সঙ্গে বলল, তাই হবে, মনে হচ্ছিল তাই। রাস্তা হবে কি হয়েছে, কাজটা ঠিক করেননি। এমন বৃষ্টির মধ্যে কি বের হতে হয়? আবার বয়সও অল্প, নইলে তো মারা পড়তেন মশাই। পথ তো হারিয়ে এদিকে এসে পড়েছেন। তবু তো আপনাকে পেয়ে গেলাম। তা পেলেন বটে। ভদ্রলোক গায়ের চাদরটা ভালো করে জড়িয়ে নেন, তারপর বলেন, বিছানায় গুছিয়ে বসুন জুতোটা খুলে। মনে হচ্ছে যেতে আর পারবেন না আপনি। কেন? বাহ, অন্ধকারে বৃষ্টি আর হিমে পথ চিনবেন কি করে? শিবনাথ কথা বলল না। কাউকে সঙ্গে দিয়ে যে পাঠাবো তার উপায় নেই, আমি একা। শিবনাথ বলল, বাড়ির অন্যান্যরাও সব বুঝি? লোকটা সে কথাই গেল না। বলল, রামপুরে কার বাড়ি যাবেন? যোগেন ঘোষ। আত্মীয় নাকি? না না, বন্ধু। শিবনাথের এ ঘরের তাপ পেয়ে রাস্তার কষ্টটা যেন মুছে যায়। বুক আবার হু হু করে ওঠে। 5,000 টাকা কম কথা। যোগেনকে পাওয়া যাবে কি না কে জানে, তবে ছেলে মেয়ে আছে, ওদের ছেড়ে যাবে কোথায়? তা বন্ধু যখন আগে জানিয়ে মোড়ে থাকতে বলতে পারতেন। শিবনাথ এ বলে বসে। বন্ধু ছিল তখন বুঝিনি। লোকটা শট, প্রবঞ্চক। জানেন, রাতারাতি দোকান বিক্রি করে সরে পড়েছে। লোকের ধার শোধ করেনি। আমিও 5,000 টাকা পাবো, তার জন্য এসেছি। দোকান বিক্রি করে শুনছি 60,000 টাকা পেয়েছে। শহরে রাস্তার ধারে দোকান, দাম হবে না?
তা তো হবেই, তবে বন্ধুর বিশ্বাসঘাতকতা যে বললেন সেটা নতুন কিছু নয়। আসলে বন্ধুই তারা নয়, নকল বন্ধু বা ছদ্মবেশী বন্ধু বলতে পারেন। এই অভিজ্ঞতা আমারও আছে। বন্ধুকে বন্ধু খুন করে এই ঘটনা জানি। আবারই সে বন্ধু। টাকার জন্য নিশ্চয়ই? আবার কি, আপনার তো 5,000, সেটা ছিল মাত্র 300। মাত্র 300 টাকার জন্য খুন? হ্যাঁ, ভদ্রলোক বললেন, সেই জন্যই তো বলছি আপনি কাজটা ঠিক করেননি। ওই যে বললেন যোগেন ঘোষ, এই অচেনা জায়গা বিবুই আপনাকেও খুন করতে পারে, বিশেষ করে ধরুন এমন রাতে মৌকা পেলে। শিবনাথের এবার ভয় করে। ঠিক কথাই বলেছেন। অনায়াসে আমোদপুর না হোক, আগে বোলপুরে নেমে রাত্রিটা কাটিয়ে এলে ভালো হতো। এই যে বাড়িটা পাওয়া গেল তাই রক্ষে, তা না হলে মাঠে ঘাটে পথ হারিয়ে কত যে ঘুরতে হতো। কি ভাবছেন? না, ভাগ্যিস আপনার এখানে আশ্রয় পেলাম। এই জায়গাটা মানে রামপুরের রাস্তার ডাঙ্গাটা সম্পর্কে আপনি তো কিছুই জানেন না। ডাঙ্গাটার দক্ষিণের ঢালটা সম্পর্কে কিন্তু এখানকার সবাই জানা। শিবনাথ আতঙ্কিত স্বরে বলল, কি জানে? একটা প্রেতাত্মার কথা, যাকে ভূত বলেন। একটা ভূত নাকি বাড়ি তৈরি করে লোককে আশ্রয় দেয়। নিশিকালে বাড়িটা থাকে, আবার ভোর হতে না হতেই উধাও। ভাগ্যিস ওদিকে যায়নি। যাকে ছাড়ুন কথা, বন্ধুর খুনের গল্পটা শুনবেন? মানে ওই 300 টাকা। শিবনাথ বলল, বলুন। ভদ্রলোক গায়ের চাদরটাকে ঢাকা দিলেন ভালো করে। বললেন, আসলে ভুল বোঝাবুঝির ব্যাপার। 300 টাকা হলে খুন হতো না, তবে 300ই হোক আর 3 লক্ষই হোক, গল্পটা বন্ধুর বিশ্বাসঘাতকতার, তাতে কোনো সন্দেহ নেই। কুলপুর গায়ে দুজনেরই বাড়ি, ছেলেবেলায় একসঙ্গে খেলেছে, স্কুলেও পড়েছে, তারপর চাকরিও ভাগ্যক্রমে একই শহরে। দুজনেই সরকারি চাকরি, তবে বিভাগ আলাদা। যাই হোক, ঘটনাটা হলো গায়ের চাঁদু ভট্টাচার্যের ভিটের গুপ্তধন নিয়ে। লোকটা ডাকাতদের কাছে ডাকাতের মালপত্র কেনে, এমন একটা কথা চালু ছিল। চাঁদু ভট্টাচার্য মারা যাওয়ার পর কোনো শরিক ছিল না, পিঠেটা দুজনেই কিনে নেয়, আধা আধি ভাগ করে নেবে বলে। সামান্য থেমে ভদ্রলোক বললেন, কি মশাই, শুনছেন তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুনছি। বুঝতে অসুবিধা হচ্ছে না? না না। না, অসুবিধা হলেই হলো। আমি ছোট করে বলছি, বেশ রসিয়ে রসিয়ে কথাবার্তা দিয়ে আমি চবাটি গল্প যে বলতে পারি না তা নয়, কিন্তু ব্যাপার কি জানেন? বিশ্বাসঘাতকতার গল্প যত ছোট করেই বলা যায় ততই ভালো। একই মশাই বলার মতো গল্প। মানুষের নীচতার হীনতা নিয়ে আদিক্ষেতা করতে কার ভালো লাগে? আসলে মানুষ মাত্রই ভালো, এমনটি না মানতে পারেন তবে আমি মানি। মানুষের মধ্যে যে পশু থাকে তারা মানুষ নয়, তারা তো পশুই। আপনি যে গল্পটা বলছিলেন চাঁদু ভট্টাচার্যের ভিটে? হ্যাঁ হ্যাঁ, চাঁদু ভট্টাচার্যের ভিটে। ওর মাটি খুঁড়ে একটা ছোট্ট হাড়িতে ওই 300 টাকা বেরোলো। এখন স্বাভাবিকভাবে দুজনেরই মনে হলো আরো হাড়ি আছে, আরো টাকা আছে, সোনার গয়না হাড়িও থাকতে পারে। ব্যাস শুরু হলো মনের ভেতরে দ্বন্দ্ব। একবারে সরিয়ে দেবার মতলব করলো এক বন্ধু অন্যকে। তারপর একদিন শেষ বাসে ওই মোড়ে নেমে ডাঙার ওই ঠালাতে বন্ধুকে মেরে ফেললো। কি সাংঘাতিক! সাংঘাতিক ব্যাপার তারপরও আছে। খুনের পরও? আগে হ্যাঁ,
মাটি করে কিন্তু আর কিছুই পাওয়া যায়নি। বলেন কি? তৃতীয় সাংঘাতিকটাও আপনার শোনা দরকার, নইলে গল্প অসম্পূর্ণ থেকে যাবে। শিবনাথ শোনার জন্য চোখ তুলে রাখলো। বন্ধুকে হত্যার প্রায়শ্চিত্ত করতে বন্ধুটি আত্মহত্যা করে। গল্প শেষ বা ভদ্রলোকের কথাটি শেষ হবার সঙ্গে সঙ্গেই দরজার কপাট ঠেলে আরেকজনের প্রবেশ ঘটে। কালো প্যান্টের উপর গলা ঢাকা ফুল হাতা সোয়েটার কালো রঙের, হাতে ঘড়ি, মাথায় ঝাঁকড়া চুল। চেয়ারে বসা মানুষটির কোনো ভাবান্তর দেখা গেল না। আগন্তুক তাকে দেখল বটে, তবে কথা বলল শিবনাথের সঙ্গে। সন্ধ্যের বাসে নেমেছেন? হ্যাঁ। নতুন মানুষ, এই রাস্তার পরিচয় ঠিক জানা নেই, তাই এখানে এসে পড়েছেন। শিবনাথ বলল, ঠিকই ধরেছেন, আপনিও বাস থেকে নেমে। যা দুর্যোগ, বৃষ্টি বাড়লো মনে হচ্ছে। আগন্তুক বিছানায় বসে বলল, এরকম আবহাওয়ায় কেউ বের হয়? তাই তো দেখছি। শিবনাথ বলল, যাক, 3 জন হওয়া গেল। দ্রোহ স্পর্শযোগ কি শুভ হয় কে জানে। তা কি কথা হচ্ছিল? আবার কি, বন্ধুত্বের কথা। আগন্তুক আসাতে শিবনাথের ভালোই লাগছে, কিন্তু ইনি কি এ বাড়িরই লোক নাকি নয়? আসার কথা ছিল। চেয়ারে আসীন তো নীরব, কোনো কথা বলছে না। বাইরে হিম হাওয়া, বৃষ্টি কতটা কমলো বাড়ল কে জানে। এ ঘরে নিশিযাপন দেখা যাচ্ছে না খেয়েই করতে হবে। বাসে ওঠার আগে কচুরি খেয়েছে, মিষ্টি চাও খেয়েছে। এই ঠান্ডায় চা হলে হতো, ভদ্রলোক যখন আছেন তার কি ব্যবস্থা নেই? কিন্তু বলা যাবে কি করে? শিবনাথ ইতস্তত করে, বিছানায় নড়ে চড়ে বসে। এ ঘরের উষ্ণতায় বসে এখন আরাম বোধ হচ্ছে। বহুক্ষণ বাইরে যাওয়া হয়নি। একবার বেরোলে হতো। এদের কাছে বাথরুমের কথা তো বলা যায় না, বাইরে সেরে এসে বিছানায় শুয়ে পড়বে। কি ব্যাপার? একটু বাইরে যেতাম, অনেকক্ষণ বাথরুম সারা হয়নি আর কি। শিবনাথ উঠে দাঁড়ালো। আচ্ছা, যান, ঘুরে আসুন। বাইরে বেরোতেই হিম হাওয়া শিবনাথকে যেন কাঁপিয়ে দিল। ঘুটঘুটে অন্ধকার, দরজার কপাট খোলা খানিকটা, অথচ বাইরে তো আলো আসছে না। মনে হতে সে ভেবে দেখল ঘরে কোনো আলো তো নেই, হ্যারিকেন কি অন্য কিছু। তবু পরস্পরকে দেখতে পাচ্ছিল কি করে? ভাবনার মধ্যে ভেতরের সংলাপ কানে গেল। তাহলে একজন মানুষ পাওয়া গিয়েছে। যাক, বহুদিন পর এলো একজন। সেই শেষ কবে যেন এসেছিল। আরে অত কি মনে থাকে নাকি? সেটা ছিল বর্ষা, তুমুল বৃষ্টি হচ্ছিল। হতে পারে। ও কি জানে এখানে একজন প্রেত বাড়ি তৈরি করে চেয়ারে বসে থাকে? পথভ্রান্ত পথিকদের সেখানে ঢুকলেই ফেরা হয় না আর। এও জানে বন্ধুকে বন্ধু মাত্র 300 টাকার জন্য হত্যা করেছিল। আহ, থামো। অন্তত আজকে আর তোমাকে খুন হতে হবে না। বন্ধুকে খুন করার সেই ভয়ঙ্করতা থেকে আজ একটা রাতের জন্যে মুক্তির আনন্দটা আমাকে উপভোগ করতে দাও। ওকে খুন করবে? হ্যাঁ বন্ধু, তাই তো করে থাকি। একটা মানুষের জন্য তাই তো অপেক্ষা করি। আর আমি বাড়ি বানিয়ে অপেক্ষা করি হত্যার দৃশ্যটা ঘটানোর জন্য। আমাদের কারো মুক্তি নেই। আজ তোমাকে নয়, আমি ওই মানুষটার গলা টিপব। শিবনাথের বোঝার আগেই গলা দিয়ে বিকৃত আর্তস্বর বেরিয়ে আসে। ভূত, ভূত! অমনি দরজার কাছে দাঁড়ায় আগন্তুক। কোথায় ভূত? এই দেখুন, ভূত কেন, বাড়িঘর কিচ্ছুটি নেই।
চেয়ারে বসে থাকা লোক দেখছেন? চেয়ারই তো নেই, তো লোক থাকবে? আরে চিৎকার করে দেখো। শিবনাথ দেখল বাড়িটা উধাও, কোনো লোক নেই, শুধু অন্ধকার আর অন্ধকার। সে ছুটতে শুরু করলো প্রাণ ভয়ে। পেছনে তখনও ডাক, আরে শুনুন শুনুন। তারপর বিকট অট্টহাসি। অন্ধকার কাঁপিয়ে বৃষ্টির ধারাকে দুলিয়ে যেন চতুর্দিকে সে হাসি ছড়িয়ে পড়তে থাকে। শিবনাথ ছোটে, দিক দিশা নেই তার। উঁচু নিচু পাথরে ভুঁই, তারপর ক্ষেত, আল, ঝোপ, কোনো কিছুকে তোয়াক্কা নেই। পড়তে পড়তে কোনো ক্রমে নিজেকে সামলায় বেশ কয়েকবার, তারপর টের পায় টর্চের তীব্র আলো তার উপর পড়ছে। চেতনা ফিরে দেখে ঘরের মধ্যে সে শুয়ে আছে, হারিকেন জ্বলছে, ৩-৪ জন তাকে ঘিরে দাঁড়িয়ে আছে। চোখ খুলে বন্ধ করে, আবার চোখ খুলে। কি আপনি? শিবনাথ। নতুন লোক মনে হচ্ছে। হ্যাঁ, রামপুর যাচ্ছিলাম। সে এদিকে কোথায়? ভাগ্যিস টর্চের আলোয় চোখে পড়ল। আমি ওদিকে পাকা ধানের মাঠ জলে ভাসছে, তাই আল কেটে জল বার করতে গিয়েছিলাম। কিন্তু ওদিকে এলেন কি করে? ওই ডাঙ্গায়। ও, সেঙ্গাত খুনডাঙ্গা। যাক, খুব বাঁচা বেঁচে গিয়েছেন। শিবনাথ আর রামপুর যায় না, হাওড়া ফিরে আসে। ৫,০০০ টাকার চেয়ে নিজের জীবনের দাম নিশ্চিত কিঞ্চিত বেশি। সাহিত্য শেষে গল্পটা শুনছিলাম এবং এই মুহূর্তে যারা আমাদেরকে ফেসবুক এবং SMS মাধ্যমে লিখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।